লেখিকা তাজরিন খন্দকারের অপূর্ব সুন্দর একটি গল্প, শেষ চৈত্র। আশা করি গল্পটি সম্পূর্ণ শুনবেন। কিছুক্ষণ আগে আমাকে বিয়ে করতে আসা নতুন বর আমারই ছোট ভাইয়ের দিকে তার এঁটো থালাটা ছুঁড়ে মেরেছে। আমার ভাইয়ের অপরাধ ছিল সে খাবারের সময় তার মাথায় পার্টি স্প্রে প্রয়োগ করেছিল, যেটা খাবারে পড়েছে, আর তিনি সেই খাবার প্লেট উল্টে আমার ভাইয়ের উপরে ছুঁড়ে ফেলে। আর মুহূর্তে এটা নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আমার পরিবার থেকে নয়, বরের পক্ষ থেকেই। সে থালা ছুঁড়ে শান্ত হয়নি, বেশ উঁচু গলায় বলেছে, এমন অসভ্য জায়গায় বিয়ে করবে না। আমার বাবা আমার ভাই নাফিজকের জন্য বেশ মেরেছে। উল্টো বরপক্ষের কাছে বারবার ক্ষমা চাচ্ছেন, যেন দরিদ্র বাবাদের এমন বেহায়া হতে দুবার ভাবতে নেই। বহু কষ্টে সঞ্চয়িত অর্থের এই আয়োজন বৃথা যেতে দিলে যে দায়বদ্ধতার অতিরিক্ত বোঝা বইতে গিয়ে উনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারবেন না। আমি নীরবে বসে বসে চোখের জল ফেলছি। বিয়ের আগেই যদি এমন পূর্বাভাস পাই, কি করে সংসারের জন্য মনস্থির করব? তার উপর আমার বয়স তো কত, আর 16 পেরোলো কেবল। 6 মাস পরে মাধ্যমিক পরীক্ষা দিতাম। খুব তাড়াহুড়া করে আমার আম্মা আব্বা বিয়ে ঠিক করে ফেলেছে। এর পেছনে অবশ্যই কিছু কারণ ছিল। আমার কয়েকজন প্রতিবেশী আম্মা আব্বাকে এসে জানিয়েছিল, আপনাদের মেয়ে কিন্তু একটু বাড়তে না বাড়তে খুব উঠতাছে, এখনই বিয়ে না দিলে কদিন পরে পোলা লইয়া ভাগবো। স্কুলে যেতে আসতে ক্লাসমেট ছেলেদের সাথে কথা বলতে দেখেছে অনেকে, কিন্তু আমি জানি আমার ভেতরে কোনো গোলমাল ছিল না। তাদের সাথে বন্ধুত্ব সুলভ কথা বলতাম, কিন্তু আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম এর পরিণতি কি হতে যাচ্ছে, তাহলে আমি কোনো ছেলের দিকে ফিরেও তাকাতাম না। এদিকে আমার সহজ সরল পরিবার অন্যর কথাকে কেন্দ্র করে মান সম্মান যাওয়ার ভয়ে একজন বিদেশ ফেরত নয়া কাপড় ব্যবসায়ী অমিতের সাথে আমার বিয়ের আয়োজন করেছে। বিয়ের 2 দিন আগে বড় আপাকে বলেছিলাম, আপা আব্বারে কও না আমি পড়তে চাই। আপা আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলেছিল, পড়বার ইচ্ছা থাকলে রাস্তাঘাটে পোলাদের সাথে ফষ্টি নষ্টি করতি না। আপার থেকেই তখন আমি এই তাড়াহুড়ো বিয়ের আসল কারণ জানতে পারি। খুব আদব কায়দায় বেড়ে ওঠা আমি না শব্দটা একবারের জন্য আবার সামনে উচ্চারণ করতে পারিনি, আর বড় গলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারিনি। তবে এটা ঠিক, ছেলেদের সাথে কথা বলাটাই আমাদের গ্রামের মানুষের কাছে নষ্টামির খেতাবে পড়ে। যদিও কারোর সাথে আমার ভাব ছিল না, কিন্তু কথা বলতে বলতে হতেও তো পারত। এইসব চিন্তা করে সব মেনে নিয়েছিলাম, ওদের সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আমার সেই হবু বরের আচরণ আমার শ্বাসরুদ্ধ করে ফেলেছে। বিয়ে এখনো হয়নি, তবে হবে। কেননা অল্প সময়ের মধ্যেই আমার বাবার মিনতিপূর্ণ করজোড়কে বরপক্ষ নিশ্চয়ই গ্রহণ করে নেবে। কিন্তু বিয়ের পর এমন বদমেজাজি মানুষের সাথে কি করে সংসার করব ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছে। আর দুর্ঘটনাবশত বিয়ে ভেঙে গেলেই বা আমার আব্বা এই যাত্রায় কিভাবে উঠে দাঁড়াবে? আমি নিজ চোখে দেখেছি আমার বিয়ের জন্য আব্বার নির্ঘুম চোখ, কপালে সারা সময় চিন্তার ভাঁজ। আমার ফুপিয়ে কান্নার ভেতর হঠাৎই শুনলাম কে জানি বলছে, পর্দা টানাইয়া দাও, কাজে আসছে। বেশ আটকে উঠছিলাম কথাটা শুনে। বিয়ে হয়ে যাবে তাহলে? আমার বাবা মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমি আবদ্ধ হয়ে যাব। আচ্ছা, সেই রাগী মানুষটার মধ্যে কি আমি এমন কিছু পাবো যা আঁকড়ে সংসারে টিকে থাকার সংগ্রাম করতে পারবো? জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে সব যন্ত্রণা পিষে কবুল করে নিলাম। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই তোড়জোড় আলাপ শুনলাম, বর এখানে বউ নিয়ে আর থাকবে না, এখনই চলে যাবে। বিয়ে হওয়ার পরবর্তীকালীন কুসংস্কারের রীতিতে সমর্থন করে না সে। প্রথম দিনই আমার বর উপস্থিত সবাইকে আজীবন মনে রাখার মতো ব্যবহার দেখাচ্ছে। এখন নিশ্চয়ই সবার বাইরে বাইরে এটা রটনারোপ করবে, আর আমি এই মানুষটার সাথে এক জীবন কাটাবো, কি করে পারবো? এদিকে আমার আশেপাশের আত্মীয়র সূত্রে দুলাভাইগুলো এগিয়ে আসছিল কোলে করে গাড়িতে তুলে দিতে, কিন্তু বর কঠিন গলায় বলল, আমার বউকে কেউ ধরবেন না, দরকার হলে আমি নিয়ে যাব। কিন্তু এখন সে হাঁটতে পারছে আর হেঁটেই যেতে পারবে বলে আমার হাত ধরে সামনে যেতে লাগলো। অনেকটা দূরে ভাড়া করা মাইক্রো দাঁড়িয়ে আছে। এদিকে সরু মাটির রাস্তা হওয়ায় আসতে পারছে না। দুলাভাইদেরকে ছুতে না দেয়ার বিষয়টা বেশ লাগলো আমার। আসলে ওনারা কেন আমাকে কোলে করে গাড়িতে পৌঁছে দিবে, যেখানে আমার বর নিজে একজন সুপুরুষ হিসেবে অনায়াসে সেটা করতে পারে? এমনি তো গ্রামের এসব কার্য আমার পছন্দ নয়, আর আমিও তো হাঁটতে না পারার মতো দুর্বল না। আচ্ছা, আসলে লোকটা বদ চরিত্রের নাকি বদ কাজে অসহনশীল। গাড়িতে আমাদের সাথে একটা ভাবিও বসেছিল। ঘুমটার ভিতর থেকে আমি তাকে ভালো করে দেখিনি। বাড়িতে থাকাকালীন অনেক কথা শুনেছি, অনেক দুষ্ট আলাপ করেছিল, কিন্তু গাড়িতে তিনি একদম চুপচাপ। তবে কি আসলেই আমার
হওয়া এই মানুষটা ফাজলামোকে প্রশ্রয় দেন না, আর এটা তার আশেপাশের সবাই জানে। অনেক চিন্তা মাথায় চাপিয়ে আমি পুরো রাস্তা পাড়ি দিয়ে সেই বাড়িতে পা রাখি। বাড়িতে বউ দেখার আমেজ খুব স্বল্প। আমার থেকে কিছুটা দূরে বসে তিনি ফোনে কার সাথে যেন কথা বলছেন। এর মধ্যে আমি টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে এসেছি, এসে অন্য রুমের শাড়ি পাল্টে বসেছি। এর কিছুক্ষণ না যেতেই এক একে মানুষজন প্রবেশ করতে থাকলো। আমি এটা বুঝতে পারিনি যে এতক্ষণ না এসে এখন কেন মানুষের ভিড়, কিন্তু সেটা জবাব পেয়ে গেলাম সাথে সাথেই। একজন ভিড়ের মধ্যে বলে উঠল, অমিত ভাই, অক্ষণ খালি বাইর হইছে, কোনো সময় থেকে বউ দেখার অপেক্ষা করতেছি। খুব অদ্ভুত কথা, সবাই অমিত ভাইকে এত ভয় পায় কেন? এত খারাপ আচরণ তার? আমার উপরও না এর প্রভাব পড়ে? অনেক সময় চলে গেল, মানুষ কমে গেছে। আমাকে যে দেখতে চাচ্ছে থুতনিদের ধরে একটু উঁচিয়ে দেখছে। বউদিন নাকি নিচু করে থাকতে হয়। আমার নিচু মাথা আর এই সুযোগে খালি ঘরে একজন আমার কানের কাছে ফিসফিস করে বলল, জানো বউ, অমিত যে বিদেশ থাকাকালীন আরেকটা বিয়ে করেছিল। কথাটা শুনে আমি লাফ দিয়ে যেন উঠতে চাইলাম, কিন্তু ভেতরে তা থেমে গেল। ঠিক থেমে যায়নি, কম্পন হচ্ছে, ভয়ানক এক ভূমিকম্প ভেতরে। এটা আমি কি শুনছি? আমার স্বামী প্রবাসে থাকাকালীন আরেকটা বিয়ে করেছিল। শুনে ইচ্ছে করছে নিজে হাতে টেনে ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলি। খুব অসহনীয় যন্ত্রণা হচ্ছে ওখানে, আমি আর নিতে পারছি না। এদিকে আমার মস্তিষ্ক বারবার মহিলাটার দিকে তাকিয়ে প্রশ্ন করতে চাচ্ছে, উনি বিয়ে করেছেন এটা গোপন করলেন কেন? আর উনি কি বাংলাদেশি কোনো প্রবাসী মেয়ে বিয়ে করেছিলেন নাকি অন্য দেশি? আর তাকে ছেড়ে চলেই বা আসলেন কেন? কিন্তু মুখ থেকে সেসব উচ্চারণ হলো না। আমি আমার কণ্ঠনলিতে বিশাল পাথর অনুভব করছি, খুব ভারী সেটা। এই পাথর ভেদ করে চিৎকারটুকুনও আসছে না, অথচ আমার গলা ফাটিয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে। মানুষের ভেতরটা দেখানো যায় না কেন? এই যে আমি সুন্দর করে বসে আছি, এক একজন আসছে, হাসছে আর কথা বলছে, আমিও তাদেরকে সায় দিচ্ছি। কেন বুঝতে পারছে না আমার সবকিছু অসহ্য লাগছে? আমি একা থাকতে চাচ্ছি, একদম একা। আমার স্বামীর বিয়ের সংবাদ দেয়া সে মহিলাটাকে আমি দেখিনি, এখন আছে কিনা তাও জানি না। কেননা এর মধ্যে আরও কয়েকজন এসছে, মাথার ঘোমটা তুলে আমার মুখ দেখছে। কেউ কেউ জিজ্ঞাসা করছে পড়ালেখা কত দূর করেছি, ভাই বোন কজন। নিচু স্বরে সবার জবাব দিচ্ছে, কিন্তু মনের একটুখানি প্রশান্তির জন্য কান্নার সুযোগ পাচ্ছি না। শুধু ভেতরে ভেতরে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর একজন হনন করে ভেতরে প্রবেশ করে বলল, সবার যার যার বাড়িতে যাও দেই, বউ এখন খাইব, জিরাইব। কথা শুনে আমি বুঝতে পারলাম উনি আমার ননদ, যিনি কিছুক্ষণ আগে আমার শাড়ি বদলাতে সাহায্য করেছিল। কিন্তু ননদ হলে উনি 3 বাচ্চার মা, বয়স 25 হবে। ওনার কথা শুনে সবাই আস্তে আস্তে বের হতে লাগলো। পেছনে আরেকজন খাবার এনে আমার বাসার খাটে রাখলো, ইশারা করলো হাত ধুয়ে খেতে নিতে। কিন্তু খাবার দেখে আমার গা গুলাতে লাগলো। ভেতরে রক্তক্ষরণ হলে গলা দিয়ে খাবার নামবে? তবুও তাদের জোরাজুরিতে এক মুঠো ভাত মুখে দিয়ে হাত ঘুরে বসে রইলাম। খাওয়া শেষ হতেই বারান্দায় আমি অমিতার গলার আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আরও কান্না পাচ্ছে আমার। মনে হচ্ছে ওনার প্রচণ্ড রকম বদ মেজাজকে আমি চোখ বন্ধ করে মেনে নিতে পারবো, বিনিময়ে এমন একটা বাজে সংবাদ মিথ্যে হয়ে যাক। সে সময় উনি দরজা ঠেলে একটু মাথা উঠিয়ে বলল, কিরে, ওরে খাওয়াইছোস? ওনার বোন আমার দিকে একবার তাকিয়ে বলল, একটু খালি গলাটা ভিজাইছে, থাক পরে খাইব না, বলেই বেরিয়ে গেল। উনি দরজার উপর থেকে আবার কোথায় চলে গেলেন? আমি মনস্থির করলাম পূর্বের বিয়ের ব্যাপারে আমি আজই প্রশ্ন করব। এর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করবে। এমনিতেই তো ওনার চরিত্রের সমস্যা। সত্যি পূর্ব বিবাহিত শুনে খুব ঘৃণা লাগছে আমার। আব্বুর ওপর খুব অভিমান হচ্ছে। নিজের মেয়েকে এতটাই ফেলনা মনে করেছিল যে 16 বছরের মেয়ের জন্য 30 থেকে 32 বছর বয়সের জামাই ঠিক করে নিলেন, তা আবার বিবাহিত ঘাটতারা। এসব মেনে নেওয়ার মতো সহ্য ক্ষমতা আমার ভেতরে একদম জন্মায়নি। উনি যদি আমার সাথে উল্টো কোনো খারাপ আচরণ করতে, নিশ্চিত আমি কালই মৃত্যুর পথ বেছে নেব। জানি না আমার কম বয়সের আবেগ উল্টাপাল্টা ভাবাচ্ছে, নাকি আমার জায়গায় যে কেউ থাকলে এসবই ভাবত। এখন বাড়ির মেহমানরা এক একজন আসছে যাচ্ছে, অনেকে আমার কাছে এসে অনেক কথা বলছে। সবচেয়ে বেশি যেটা শুনেছি সেটা হচ্ছে আমার স্বামী বাইরের দিকে বেশ রাগী হলেও নাকি ভেতরের দিকে ভীষণ কোমল। আমি যদি বুঝে শুনে তার শিরায় শিরায় চলতে পারি তাহলে অনেক সুখী হব। সবাই শুধু ওনার প্রশংসাই করছে। এমনও বোঝাচ্ছে উনি বয়স্ক হলে এখনো দেখতে বিশাল আকার আর সুদর্শন।
সে তুলনায় আমাকে ওনার সাথে মানায়নি। একজন সরাসরি বলে ফেলল, বউ আর একটু লম্বা হলেই চলতো। এই কথা কি করে জানি ওনার কানে চলে গেল। সাথে সাথে রুমে এসে কর্কশ গলে বললেন, এই তুই এই কথা বলার কে? হ্যাঁ, আমার বউ বেটি কিনা অসুন্দর এসব আমি দেখে বিয়ে করেছি। তুই কেমন রূপবতী যে এসব বলার সাহস পাস? আরেকদিন শুনে থাপ্পড় দিয়ে সবটা দাঁত ফেলে দেবো অসভ্য, বলে আবার সনসন করে চলে গেল। মনে হয় দরজার বাইরেই ছিল, ওনার কথা শুনে নিয়েছে। আমি এখন সরাসরি দেখলাম, ছি কি ভয়ানক ব্যবহার। আর যে এই কথা বলছিল সে লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বোধহয় চোখ বেয়ে জলও পড়ছিল, তাই আর চোখ উপরে তুলিনি। এদিকে সময় যাচ্ছে আর আমার বুকের ভেতরে ধরফর বেড়ে যাচ্ছে। ভেতরের ঢিপ ঢিপ আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। এমন মানুষের সাথে এক মুহূর্ত থাকা সম্ভব? কখন জানি কোন সহজ বিষয়টাকে অপরাধ দাবি করে আমার গলা টিপে ধরে। একটু আগের ব্যবহার যদি আমার সাথে করে আমি কেঁদে বন্যা বই দিব। রাত 11টা। উনি দ্রুত পায়ে আমার রুমে প্রবেশ করলেন। ফ্যানের স্পিড একদম ফুল দিয়ে বাতিটা অফ করে সাথের স্বল্প আলোর বাতিটা জ্বালিয়ে দিলেন। বড়পু বলেছিল বর প্রবেশের সাথে সাথে যেন সালাম করি, কিন্তু আমি জেদ করে বসে আছি। ভেবেছিলাম এর জন্য কোনো প্রশ্ন তুলবে, কিন্তু কিছু না বলে সামনের অল্প জায়গাটাতেই শুয়ে পড়লেন। প্রায় 2 মিনিট পর বললেন, চৈতি তুমি দেখি আমার মতো। আমি এটা শুনে অবাক হলাম। কিসের জন্য আমাকে ওনার মতো বললে আমি বুঝতে পারিনি। আবার ওনার মতো রুক্ষ বলির মানুষ কেমন নরম গলায় দেখেও আমার কাছে বেমানান লাগছে। তবে উত্তরটা উনি নিজেই দিলেন। বালিশ থেকে আমার দিকে ঘাড় ফিরে বললেন, এসব পায়ে ধরে সালাম আমার জঘন্য লাগে জানো, দেয়ার হলে মুখে দিবে। তুমি পা ছুঁতে আসো নাই বলে আমার খুব ভালো লেগেছে। ওনাকে যতদূর দেখছি উনি শুদ্ধ ভাষায় কথা বলেন। পড়ালেখা জানেন, আবার দেশে বিদেশে ঘুরেছেন, সেজন্যই বোধ হয়। কিন্তু নিজের জমানোর আগের রেশ কাটাতে পারিনি। ওনার কথাকে বেপাত্তায় উড়িয়ে আমি খুব ধাঁচের সাথে বলে উঠলাম, জি ভালো তো লাগবেই। একবার বিয়া কইরা আবার এমন বাচ্চা মাইয়া পাইছেন না। আমার কথা শুনে উনি চোখ কপালে তুলে হুড়মুড়ি উঠে বসে গেলেন। আমার বাড়ির মুখ দেখে বোঝা যাচ্ছেন যে তিনি আগে একটা বিয়ে করেছিলেন। চরম একটা হাবভাব দেখিয়ে গলায় বেগ নিয়ে বললেন, কোথা থেকে শুনেছো এসব? হ্যাঁ, আর তুমি নিজেকে বাচ্চা বলছো? আমার সাথে প্রথমবারে এত তেজে কথা বলার সাহস তো তোমাকে বাচ্চা প্রমাণিত করে না চৈতি। জানো, আমার সাথে প্রাপ্ত বয়স্করা কথা বলতে গেলে মেপে কথা বলে, আমাকে সবাই ভয় পায়। আমি চোখ তুলে সরাসরি তাকালাম। সত্যি ওনাকে এখন আমার এক বিন্দু ভয় লাগছে না, আপাতত কোনো রকম লজ্জাও লাগছে না। ওনার সম্পর্কে জানা ব্যাপারগুলো আমার ভেতরকার স্বাভাবিক অনুভূতিগুলোকে পুরোপুরি গ্রাস করে দিয়েছে। এখন শুধু ভেতরের ধাবিত হচ্ছে ভয়ঙ্কর উত্তাপ। জ্বলে যাচ্ছি আমি। সেই ক্ষোভগুলো কিছুটা প্রকাশিত করতে পারলেই মনে হয় আমার স্বস্তি। আমাকে সরাসরি রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে উনি কিছুটা অবাক হলেন। এরপর একবার পেছনের স্বল্প আলোটার দিকে তাকালেন। হয়তো আমাকে এই অল্প স্পষ্ট দেখতে পাচ্ছেন না। উনি উঠে দাঁড়ালেন, তবে কি ভেবে যেন আবার বসে গেলেন। আমার কাছে আস্তে আস্তে এসে বললেন, চৈতি শোনো, আমার সাথে এভাবে কথা বলবে না। আমি তোমার স্বামী, বুঝেছ? আর আমি প্রথম দিনেই তোমার সাথে খারাপ ব্যবহার দেখাতে চাই না, কিন্তু খুব খারাপ আমি। মাথা গরম হয়ে গেলে ন্যায় অন্যায় ভুলে যাই, মনে রেখো। এই কথা শুনে আমি এবার ঠোঁট ভেঙে হাওমা করে কেঁদে ফেললাম। উনি এদিক ওদিক তাকিয়ে দাঁত কিরমির করলেন। হয়তো আমাকে জোরে ধমক দিতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। তিনি নিজেকে যতটা সম্ভব এখনো সংযত রাখছেন। আমার কান্নার বেগ যখন আর বেড়ে উঠল, প্রথমবারের মতো উনি আমার কাঁধ ডান হাতে দিয়ে টেনে নিজের বাহুতে জড়ালেন। বিরক্ত গলাটা জোরে করে শান্ত করার চেষ্টায় বললেন, আরে থামো তো, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব, এসব ভাল লাগছে না একদম। আমি নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে বললাম, তাহলে কন ওই মহিলার কথা মিশা, আপনি আগে কোনো বিয়ে করেন নাই। এই কথা তিনি কেমন যেন থমকে গেলেন, সাথে সাথে আমাকে নিজের থেকে ছেড়ে দিলেন। চোখে মুখে আর থুতনির অল্প অল্প দাড়িতে হাত বুলালেন, কিন্তু নিরুত্তর। আমি আবার প্রশ্ন করলাম, কন না এসব কথা মিশা। তিনি জোরে একটা দম নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলতে লাগলেন, দূর, সবাইকে বলেছিলাম আমার জন্য এসব নবজাতক অবুঝ শিশু না দেখতে, দিল তো আমাকে বিপদে ফেলে। এখন কিভাবে সামাল দিব আমি? আল্লাহ আমাকে ধৈর্য দাও। এই কথা শুনে চোখ কচলে আমি আরো বেশি কাঁদতে লাগলাম। আমি বুঝে গেছি ওনার বিয়ের কথাটা। উনি বোঝাতে চাচ্ছেন আমি ছোট বলে বিষয়টা মানতে পারছি না, কিন্তু বুঝজ্ঞানে সম্পূর্ণ হলে কষ্ট করে হলেও মেনে নিতাম। ছেলে মানুষ অন্তত করতাম না। উনি এবার উঠে লাইট অন করে দিলেন। বিছানা থেকে এক হাতে বালিশ নিলেন, আরেক হাতে আলমারির পেছন থেকে একটা পাটি বের করলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, ঘুমাও যাও।
কান্নাকাটি বন্ধ করো, মাথা ধরে গেছে আমার। আমি সাথে সাথেই কান্না বন্ধ করে ভার মুখে তাকালাম। আমার সাথে এখনো কোনো খারাপ আচরণ করছে না। আবার এমন একটা মানুষ নিজের ইগো ছেড়ে নিচে পাটি বিছে ঘুমাবে? ছোট হলেও এই আপত্তিকর জিনিসটা বুঝতে পারছিলাম, তাই আমি মিনমিন করে বললাম, নিচে কারে? ভ্রুকুচকে জবাব দিলেন, আগে একটা বিয়ে করা লোক কি দ্বিতীয় বউয়ের সাথে থাকতে পারবে? এটা চরম অন্যায় না? আমি থতমত খেলাম। শেষ পর্যন্ত নিজের মুখে স্বীকার করলেন বিয়ের কথা। কিন্তু আমার ছেলে মানুষকে কি ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছেন, নাকি ওনাকে বোঝার জন্য সময় দিচ্ছেন? কেন জানি মানুষটার ওপর থেকে ঘৃণার মাত্রাটা একটুর জন্য মাইনাসের দিকে মোড় নিল। তবে আমি আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। কেন মানতে পারছি না? এই কথা জানাজানি হলে এলাকার সবাই আমাকে বিয়াত্তা লোকের বউ বলে বলবে, নাকি আমার হওয়া এই মানুষটার ভালোবাসা আগেও কোথাও ভাগ হয়ে গেছে বলে? বাড়ির কথা খুব মনে পড়ছে। বিষাদময় নতুন জীবনের শুরু আমাকে যে পরিমাণ দুঃখ দিচ্ছে, পুরো জীবনে আমি তার শত শত ভাগের এক ভাগও পাইনি। শুয়ে শুয়ে অনেকক্ষণ কেঁদেছি। তবে এর মধ্যেও দু চোখ জুড়ে ঘুম চেপেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 7:30 বাজে। আমি অবাক হয়ে উঠে বসলাম। আমাকে কেউ জাগায়নি। ধীরে ধীরে আমি রুম থেকে বের হলাম। বেরোতেই দেখলাম অমিত তার বোনের ওপর আঙ্গুল উঠছে কি যেন বলছে। ওনার বোন ভয়ে জুবুজুবু হয়ে আছে। কিন্তু উনি যখনই আমার উপস্থিতি বুঝলেন থেমে গেলেন আর তড়িঘড়ি পায়ে অন্যদিকে চলে গেলেন। ওনার বোন আমার দিকে একবার অসহায় চোখে করে তাকিয়েও তিনিও চলে গেলেন। কি বলেছিল আমি? কাল রাতে এই বিয়ের বিষয়টা কোথা থেকে জানলাম এটা নিয়ে? আমি কিছু না বুঝে ওনার আম্মার ঘরে উকি দিলাম। আমাকে দেখে উনি বলে উঠলেন, হাই ও বউ, বউ আয় বউ। আমি গেলাম। উনি আর চোখে আমাকে পর্যবেক্ষণ করলেন, খুব বিব্রতকর একটা চাহনি। তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অমিত আমার বড় আদরের পোলা, বুঝেছ? অতিরিক্ত আদিক্ষেতায় ওরে আমি বড় করেছি। জানো এর বিদেশে রোজগার কত ভালো আছিল। যাও 2 বছরে আমার একটা বিল্ডিং বানিয়ে ফেলছি। আর কত কিছু করার কথা ভাইবা রাখছিলাম। তখনই রুমে ঢুকলো অমিত। আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার দাদি বলতো না যে ওনার 10 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল? পরে উনি এখানে এসে দাদার আম্মার সাথে বড় হওয়া পর্যন্ত থেকেছে। অমিতের কথায় উনি চকিত নজরে জবাব দিলেন, তো কি তাইছে? অমিত ঢোক গেলে বলল, তেমন চৈতিকেও তুমি তোমার কাছে রাখবা। আমারে জ্বালাইয়া মারছে সারা রাত, ওর জন্য একটু ঘুমাতে পারিনি। আর কয়েকদিন থাকলে আমাকে বন জঙ্গলের পাগল বানিয়ে ছেড়ে দিবে। বিরক্তিকর মানুষ আমার চারপাশে বলে দরজার কপাট আওয়াজ করে দ্রুত গতিতে বের হয়ে গেল। ওনার কথা শুনে আমার শাশুড়ি চোখ বাঁকিয়ে আমার দিকে তাকালো। ছেলের কথা মনে হয় বেশ অবাক হয়েছেন। আর আমাকেও তো ওনার কোনো দিকে নাবালিকা মনে হচ্ছে না। তবে আমি বুঝলাম না আমাকে নিয়ে এমন কথা বললেন কেন। আমি তো রাতে তখনই ঘুমিয়ে গিয়েছিলাম। কিসের জন্য এমন আচরণ করে মানুষটা? তখন আমার শাশুড়ি কিছু বলতেছিল। বিদেশে এত ভালো অবস্থানে ছিলেন, বিয়েও করলেন, আবার হঠাৎ দেশেও চলে আসলেন কেন? তা সব কিছু ছেড়ে ওই মেয়ে এখন কোথায় আছে? বিয়ের একদিন যেতে না যেতে আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল। মাথার রক্ত কতটা টকবগে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে। আমি সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাসফ্যাসে হয়ে গেছে। নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন, কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন। কিন্তু তিনি যে ছাড় দেওয়া মানুষ না, তা মুখ দেখলে স্পষ্ট ধারণা করা যায়। তিনিও বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন। আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমার শাশুড়ির বিছানার ওপর বসলাম। আজকে আমার বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আমাকে কেউ নিতে আসবে না। কালকে এখানে ছোটোখাটো আয়োজন হবে আর ফের যাত্রা হবে। শাশুড়ির রুমে কিছুক্ষণ একা একা পায়চারি করলাম। তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হলাম। বের হয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা 4 বয়সী বাচ্চার আঙুল ধরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স্ক বলা যায় না, আবার জোয়ানও বলা যায় না, আমার ননদের মতো বয়স। আমাকে দেখে বলে উঠল, কি বউ, কই যেতেছিলা? আমি অদ্ভুতভাবে মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা। কালকে যে আমাকে বলছিল অমিত আগে একটা বিয়ে করেছিল, উনি সে ব্যক্তি। আমি মুচকে এসে বললাম, ওই আম্মার কাছে আইছিলাম, আপনি কই যান? উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল, তোমারই দেখতে আইলাম। তা অমিতের আচার আচরণ কেমন দেখলা? এমনি পেছন থেকে আমার ননদ দ্রুত বেগে আগাতে আগাতে বলল, রত্না, না বউর লাগে এত ফুসুফুসু করবা না। তাইলে করলাম, ভাইয়া তোমার এই ঠাড়াই একটা মাইক দিব। রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাগান্বিত করে তাকালো।
অপমানবোধে স্পষ্ট। তারপর ঘটঘট আওয়াজ তুলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হয়তো ভাবছে আমি ওনার সম্পর্কে কিছু বলেছি, কিন্তু আমি ওনাকে মাত্রই সচক্ষে দেখলাম। উফ, অমিতের বোনের জন্য কিছু প্রশ্ন করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেল। না হলে অমিতের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যেত। আসলে এই ঘটনা কি? এদিকে যাওয়ার জন্য কোনো ঘরও খুঁজে পাচ্ছি না। অমিতের ভয়ে কেউ আমার আশেপাশে ভিড়েও ভয় পাচ্ছে। রাতে যেখানে ছিলাম সেখানে যাওয়াটাকেও এখন সঠিক মনে হচ্ছে না। ওটা তো অমিতের ঘর, আর অমিত ইনডাইরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল। এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম। কয়েকজন আমাকে দূর থেকে নজর করছিল, কিন্তু সামনে আসতে সাহস করলেন না। এমন হতে পারে অমিত সবাইকে সরাসরি মানা করে দিয়েছে আমার সাথে কথা বলতে, ওনার কোনো গোপনীয়তা যেন ফাঁস না হয়। কিন্তু আমি যেভাবে হোক জেনে ছাড়ব। আমাকে যতটা অবুঝ ভাবছে আমি ততটা অবুঝ না। ওনার রহস্য উদ্ঘাটন না করে আমি থামব না। উপায়ন্ত না দেখে শাশুড়ির রুমে এসে বসলাম। আবার খাবারের সময় গিয়ে খেলাম। সারাদিন অমিত আর এই ঘরে আসেনি। দুপুরের দিকে শুনছিলাম ওনার বোনকে বলছে, চ্যুতি খেয়েছে? ওনার বোন জবাব দিয়েছিল, জি খাইছে। রাত হলো, আমি এখনো ও ঘরে যাইনি, শাশুড়ির সাথে আছি। রাতের বেলা অমিত কি মনে করে যেন এলো। আমার শাশুড়ি তখন রান্নাঘরে। এসে দরজা থেকে জোরালো গম্ভীর গলায় বলল, আমার সাথে বেয়াদবি করবি না, কিছু করলে ভালো হবে না বলে দিলাম। তারপর আমার জবাব পাওয়ার আগে হনু নিয়ে চলে গেল। কত অদ্ভুত মানুষ রে! বিজলির মতো আসে, বাজের মতো কিছু বলে, তারপর সাথে সাথে উধা হয়ে যায়। রাত 10টার দিকে আমার শাশুড়ি এসে পানের বাটা নিয়ে বসলেন। পান বানাতে বানাতে বললেন, দাও আমি পানের লগে কোনটা কোনটা কটটুক করে খাই, বানিয়ে দিতে গেলে পারতে হইব। আমি মাথা নাড়িয়ে আগ্রহের সহিত দেখলাম। পান সাজানো অবশ্য ব্যাপার না। পান সাজানোর পর ভাঁজ করে উনি মুখে পড়লেন। তারপর গালের এক পাশ এপাশ দিয়ে চিবুতে চিবুতে আমাকে বললেন, হনো, জামাইরা হয়েছে বউয়ের রতন, এই রতন অমূল্য। জামাইয়ের পাওয়ার তলেও শান্তি, বুঝছ? আমি মাথা দুলিয়ে সায় দিলাম। এরপরে উনি ধাঁচের সাথে বলে উঠলেন, তাহলে জামাইরে কষ্ট দিলা ক্যারে? এ সেইটা তোমার লগে থাকতে কইল ক্যারে আমার লগে? আমি ঢোক গেলে বললাম, আমার কোনো দোষ নেই আম্মা, ওনারই তো মেজাজ চড়া। কিতা করে কিতা না, হুদায় আমারে দোষ দিয়ে এনে দিয়া গেল। আরেকটা বিয়ের কথা গোপন কইরা যে আমারে বিয়া করছে, হ্যাঁ দোষ দেয় না? আমি কইছি বইলাই খেপে গেছে। আমার কথা উনি চোখ লাল করে তাকালেন, জোর গলায় বলে উঠলেন, ও মাগো, হিল্লকাই তো কই, আমি তো এরম করলো ক্যারে? হে তো এক থাপ্পড়ে সোজা বানায় ফেলানোর কথা, কিন্তু এত চরম বেয়াদব মাইয়া, যা তা কইয়া ফেলায়। আমি ওনার কথা শুনে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, এই বাড়ির হগল্লোক এক কিসিমের। আমার শাশুড়ি রেগে আরো কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল। মনে হয় বাকি রাগটা জমিয়ে রেখেছে অমিতের বলার জন্য। আমি কিছু না বলে চুপচাপ পেছনে ঘুরে শুয়ে পড়লাম। আজকে ঘুম আসছে না, ভয় করছে। ওনার সাথে জবাব দেওয়াটা আমার উচিত হয়নি। আসলে বেয়াদবি করে ফেলেছি না তো, কিন্তু অযথা আমাকে দোষ দিবে কেন? আমি তো কিছু করি নাই। অমিত বিয়ে করছে এটা আমি বললেই আমি বেয়াদব? ওরা গোপন করছে কেন তাহলে? বলে কেউ এই সম্বন্ধ পাকা করতে পারত। পরদিন সকালে যখন আমার শাশুড়ি ঘুম থেকে উঠলো তখন বলতে পারি ওটি নামাজ পড়ছে। আমিও সাথে সাথে নিজ ইচ্ছায় উঠে পড়েছি। নামাজ পড়ে কিছুক্ষণ যায় নামাজে বসে জিকির করলো। তারপর আমাকে কিছু না বলে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। এদিকে আমিও পেছনে পেছনে গেলাম। যেভাবে হোক ওনাকে রাতের বিষয়টা বলাতে হবে। অমিতকে বলে যদি আমার উপর খেপে যায়। এমনি আমাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যেন বেয়াদবি না করি। এরপর আমি বেয়াদবি করছি শুনলে ছুঁড়ে দিয়ে জিব্বাটায় কেটে ফেলবে। সব কাজ আমি আগ বাড়িয়ে করতে লাগলাম, দেখি মন জয় করা যায় কিনা। কিন্তু উনি একবার আমার দিকে তাকায় না, কথা বলতেও চায় না। আমি জোর করে এটা সেটা করছি। এমন করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আমি নিচ থেকে একটা একটা করে গোছাচ্ছিলাম। তখনই দরজা দিয়ে দূর থেকে দেখলাম অমিত ব্রাশ হাতে নিয়ে বেরোচ্ছে। আমার শাশুড়ি এটা দেখলো, ধীরে ধীরে আমাকে রেখে চলে গেল। আমার বুক ধরফর করছে, নিশ্চিত অমিতকে বলতে চাচ্ছে। আমি তরকারির কাঠি হাতে নিয়ে পা টিপে টিপে একটু এগিয়ে গিয়ে কান পাতলাম। যা ভাবছিলাম তাই হলো। আমার শাশুড়ি বলতেছে, অমিত বইটা সুবিধার না, আমার লাগে রাইতে থাকতে পারো না। যেসব কথা কয় কার লাগে কেমনে কথা কম লাগে জানি না, যেরকম বেয়াদব। অমিত কি জবাব দেয় এটা যেন আমি শুনতে চাচ্ছি না। জানি নিশ্চয়ই খুব খারাপ জবাব দিবে। এরপর আমার সাথে কি হয় আল্লাহ জানে। কিন্তু আমার চিন্তা বদলে দিয়ে অমিত বলল, আম্মু তুমি কি বোঝো না চৈতি এখনো ছোট, ওর কি এত কিছু বোঝার বয়স হয়েছে? একটু ছাড় দিয়ে চলবে না? এটা আমার বলে দিতে হবে। আর শুধু তো তোমার সাথে বেয়াদবি করবে কেন?
আমার শাশুড়ি চুপ করে রইল। আমি কাঠি হাতে হাসি মুখে সরে আসলাম, আবার কাজে মন দিলাম। অমিতকে খুব ভালো লাগছে এখন। আমার শাশুড়ি বুঝতে পারেনি আমি যে ওনার পেছনে পেছনে গিয়েছিলাম। তিনি মুখ ভার করে রান্নাঘরে প্রবেশ করলেন। আমি ওনার দিকে তাকে আস্তে আস্তে চলে বের হয়ে আর গেলাম। অমিতের উপর একটা আস্থা পাইছি। আমি খুশিতে ভুলেই গেলাম ওই ঘরে নিজে থেকে আর না যাওয়ার শপথ নিয়েছিলাম। সব ভুলে ওনার রুমে চলে গেলাম। ফ্রেশ অমিত আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতেছে। আমাকে দেখে বলল, আজকে তুমি রান্না করছো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমার লাগে। তারপর অমিত গামছাটা দড়িতে নাড়িয়ে নাড়িয়ে বলল, আমার সাথে থাকবে, দেখবে কদিনে সব শিখে গেছ। আমি পূর্বের খুশির চোটে আদিক্ষেতা করে বলে ফেললাম, আমি তো তাই, কিন্তু আম্মা জানি কিরম তারামা করে, ভালো করে কথা কয় না। অমিত রাগী চেহারায় আমার দিকে ফিরে ধমকের সাথে বলল, আম্মা তার আচরণ করে মানে? আম্মা তার আচরণ করে মানে কি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া করে? এমন কিছু করো কেন যাতে উনি এরকম করবে? আম্মা যাই করুক না কেন তার নামে কোনো অভিযোগ তুলবে না, তুলে তোমার উপর আমার হাত উঠবে বলে রাগে গড়গড় করতে করতে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। ওখানে আমাকে ধমক দিয়ে বুঝে চলতে বলল, এদিকে আমাকে ধমকে বলল এমন কিছু যাতে না করি যাতে উনি রাগ করবেন। উনি আসলে অভিযোগ করার সুযোগটা কাউকে দিবে না। আমাকে মায়ের নামে কিছু বলতে দিবে না, মাকে আমার নামে বলতে দিবে না। খেয়াল করে দেখলাম ওনার এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম সুন্দর, একপাক্ষিক নন, কোনো দিক থেকেই প্রশ্রয় দেন না সেটার। দুদিকেই সমান তালে সম্মান বজায় রাখতে চান। আজকে রাতে কার সাথে থাকবে এই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে শাশুড়ির কাছে দিয়ে গেল। এদিকে আমি গোপনে নিয়েছি শাশুড়ি আমাকে রাখতে পারবেন না। যা শুনেছি তা কি আমার বলে যাওয়া উচিত? অমিত তো পরিষ্কার বলে দিল তার মায়ের নামে অভিযোগ তোলা যাবে না। তবে যাই হোক, অভিযোগ তুলব না, যা বলেছে তাও বলে যাব, মান্য করে চলব। শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো অমিতের বিদেশ ত্যাগ পূর্বে বিয়ের গোপন সত্য, এটা যেভাবে হোক বের করতেই হবে। বাকি সব কিছুতে আমি স্বাভাবিক থাকবো বলে শপথ করলাম। এখন দেখা উচিত আম্মা কি করছে। ওনার প্রিয় পাত্রী হয়ে উঠতে হবে। আমি আমার শাশুড়ির সন্ধান থেকে রুম থেকে বের হলাম। ভেবেছিলাম শাশুড়ি মা রান্না করার সময় যেমন আচরণ করছিল এখনও তেমন করবে, কিন্তু না, তুমুল পরিবর্তন। তাহলে কি অমিতের কথাটাকে উনি গুরুত্ব সহিত নিলেন যে আমার বয়স কম, আমাকে ছাড় দিয়ে চলতে হবে? যাক, তাহলে সব দিক থেকেই ঠিক। আজকে ওনার সাথেই থাকলাম, তবে কালকের মতো না। আজকে রাতের পানটা আমি সাজিয়ে দিয়েছি, তারপর ঘুমানোর আগে পর্যন্ত মাথায় বিলি কেটে দিয়েছি। শাশুড়ি কোনো কিছুতে আপত্তি করেনি, বরং একবার বলেছিল তুমি ঘুমায় যাবো। আমার এসব লাগে না, এমনি ঘুম ধরে। পরের দিন যথারীতি আমাদের বাড়ি থেকে মানুষ আসলো। কাছের আত্মীয় স্বজনরা সবাই আসছে, শুধু আসেনি আমার ভাই নাফিস। এটা দেখতে আমার হৃদয় ভেঙে দুটুকরো হয়ে গেল। একটা ভাই আমার, সে আমার শ্বশুর বাড়ি আসলো না, তা আমি কি করে মেনে নেব? আর আসবে বা কি করে? ওর কি আসার মুখ আছে? অমিতর সাথে যে আচরণ করেছে, সে যদি এই জেদ ধরে রাখে, মনে হয় না জীবনে অমিতকে আর দুলাভাই বলে ডাক দিবে কিংবা আশেপাশে ঘেঁষবে। অমিত সেদিন খুব খারাপ একটা কাজ করেছিল। সব কিছুকে কোনো রকম মেনে নিলেও কিংবা যুক্তিসঙ্গত অল্প কারণ থাকলেও ওর এই ব্যাপারটা নিতান্তই বাজে ছিল। যতদিন না অমিত নাফিসের কাছে এর জন্য নত যেন হবে, ততদিন আমারও বিরাট দুঃখ থেকে যাবে। হ্যাঁ, আমি ভাগ্য বলে এটাকে মানতে চেষ্টা করেছি যে একজন পূর্বে বিয়ে করলেই এসে পচে যায় না। যদি তার বর্তমান ভালো হয়, হয়তো ধীরে ধীরে আরও পাকাপোক্তভাবে মেনে নেব। শুধু অতীতের কোনো প্রভাব বর্তমানে না পড়ুক। যারা এখানে প্রথম এসছে তারা বাড়ির আশপাশ ঘুরে দেখল। একদম বিকেলের দিকে অমিত শাহ আমাকে নিয়ে রওনা দিল। অমিত স্বাভাবিক পাশের সিটে বসে ফোন ঘাঁটছে, আমার সাথে কোনো কথা বলেনি। কতটা অন্য প্রকৃতির স্বামী আমার। আমিও আমার মতো করে বাইরে তাকিয়ে আছি, তবে আমার ভেতরটা বেশ উৎফুল্ল। স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ির যাত্রাটা বোধ হয় প্রতিটা মেয়ের জন্য অন্যরকম আনন্দের। বাড়িতে পৌঁছে আমরা দুজন যখন গাড়ি থেকে নামলাম, তখন কি আমাদেরকে আগ্রহের সাথে এগিয়ে নিতে আসেনি। কয়েকজন দূর থেকে তাকিয়ে আছে, অথচ গ্রামের প্রতিটা ফের যাত্রার বরকে বেশ সাদরে গ্রহণ করতে দেখেছি আমি। তারা কি অমিতের বদরাগে আচরণের ভয় পাচ্ছে? ভাবছে নাফিসের মতো তাদের সাথে কিছু করে বসে কিনা। অবশ্য উনি করতেও পারে, ওনার নিজের বাড়িতেই তো ওনার শাশুড়ি আশেপাশে কেউ ঘেঁষে না। আমি যেমন এটাকে একদম পরোয়া করিনি, তেমন আমিও করিনি। আমার একা একাই ঘরে প্রবেশ করলাম। মার সাথে কথা বলে আমি নাফিসকে খুঁজতে লাগলাম। সবখানে খুঁজেও নাফিসকে দেখতে পেলাম না।
আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা, নাফিজেরা দেখতেছি না ক্যারে, ও কই? আম্মা আস্তে করে ফিসফিসা কইল, হ্যাঁ, তোর নানি বাড়িতে গেছে গা। তোর জামাই যতদিন থাকবো নাকি আইব না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। নাফিজ আর সামনে আসবে না। নাফিজ ছোট হলেও ইগো সম্পূর্ণ মানুষ, ভালোই করছে, চলে গেছে। ওনার সামনে না আসাটাই সম্মানের। তবে ওকে না দেখে আমার কলিজা হাহাকার করছে। 2 দিন ধরে ওর মুখটা দেখি না। আগে প্রতিদিন কোথাও বেরোনোর সময় টেনে ধরে ওর শার্টের বাকি অর্ধেক বোতাম লাগিয়ে দিতাম। একসময় গলায় গলায় ভাব থাকতাম, আবার এক এক সময় ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করে একে অপরকে চিরশত্রু বলে প্রমাণিত করতাম। এদিকে অমিত একটাবারের জন্য প্রশ্ন করল না নাফিজ কোথায়। কোনো রকম অনুশোচনা নেই মানুষটার। এত খারাপ আর অহংকারী কোনো মানুষ হয়? ওনার কি মন নেই? উনি শুধুই মানুষের থেকে দূরে থাকতে চান। ওনার মা ছাড়া মনে হয় না দুনিয়ার কারোর সাথে উনি ভালো করে কথা বলেন। এমনকি ভালো মন্দ ছাড়া আমার আম্মার সাথেও এসে কোনো কথা বলেনি। আম্মা ভীতু চেহারায় জিজ্ঞাসা করছিল, জামাই আপনার আম্মা ভালো আসেনি? আর আমার মাইয়া ডাটা বুঝা 2 দিন চলতেছে রিনি। উনি বেরসিক মুখে জবাব দিয়েছিলেন, থাকতে থাকতে পারবে। আগের প্রশ্নটা যে ছিল ওনার আম্মা কেমন আছে সেটার জবাব দেননি। এখন সমস্যা হলো আমার কি ওনার সামনে আসে না। খাবার দাবার থেকে শুরু করে সব আমাকে জিজ্ঞাসা করে করতে হয়। আমার চাচাতো বোনরা পর্যন্ত ওনার সামনে আসেনি। যে মেয়েগুলো একসময় বলতো, যদি তো জামাই বিয়ার পরে জনাইব দেখিস, যাওয়ার সময় পকেটে হাতরে গাড়ি ভাড়াও পাইতো না, একেবারে ফকির বানায় ছাড়মু। এসব ভাবতে মনে হয় 8-10টা মানুষের মতো আমার নতুন জীবনের শুরু অস্বাভাবিক। হয়তো পুরো এলাকায় আমি এক পোড়া কপালি। রাতে ঘুমানোর সময় আমি শুধু এদিক ওদিক ঘুরছিলাম। আমাদের দুজনের জন্য কোনার রুমটা গুছিয়ে রাখা হয়েছে। আমি তো আসার পর থেকে ওই ঘরে আছি, কিন্তু আমি কোথায় থাকবো? রুমটা বেশ ছোট, নিচেও তেমন ফাঁকা জায়গা নেই। ওখানে তো শাশুড়ির সাথে ছিলাম, কিন্তু এখানে আম্মাকে বললে বিষয়টা জটিল হবে না? আমি বেশ দোটানা নিয়ে ওনাকে বললাম, আমি কি তা আম্মার সাথে থাকুন? আমি চোখ বড় বড় করে বলল, দূর পাগল তুমি, আমাদের বাড়ি আর এটা কি এক নাকি? আমি নীরব থাকলাম। আম্মাকে আমার 2 দিনের ভিতরকার করুণ যন্ত্রণাগুলো জানালাম না ওনার পূর্ব বিয়ের সংবাদ। আম্মা একদিন বলেছিল, জামের বাড়ির কথা বাপের বাড়িতে কইবার সুযোগ দিলে এই মাইয়াদের সাবাস বাইরা যায়। কিন্তু যেই মাইয়া বুঝা ধৈর্য ধরে থাকতে পারে, এই মাইয়া ওই পরে সবার থেকে সুখী হয়। কথাটা মাথায় গাঁথা ছিল, কেননা আমি এটা উপলব্ধি করতে পারি আমি এসব বললে আম্মা ইমোশনাল হয়ে যাবে, আমার সাথে সমপরিমাণ দুঃখ প্রকাশ করবে। আর মায়েরা কখনো মেয়েকে দুঃখের বন্যায় ভাস দিতে চায় না। হয়তো তখন আম্মার আবেগ বিদারক কথা আমার মনকে ছোট করে দিবে। আমি আর সংসারে ধৈর্যের সাথে মনোনিবেশ করতে পারবো না। তার চেয়ে ভালো ভেতরে সব চাপিয়ে নেই, দেখি কি হয়। রাতে অমিতের সাথে ছিলাম, খুব গুটিসুটি মেরে টিনের পাশ ঘেঁষে। অবশ্য কয়েকবার বলেছিল মধ্যে শুতে উনি একপাশে সরে আসবেন, কিন্তু আমি শুনিনি। অমিত আগেই বলেছিল পরদিন সকাল সকাল চলে যাবে, গিয়ে সে তার দোকানে বসবে। তার উপরে তো কথা বলার কেউ নেই, তাই আম্মাও জোর করল না। সকালের খাবার দাবারের পরেই আমরা চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। অমিত নিজের জিনিস গুছিয়ে আমাদের বাইরে টিউবওয়েলের হাত মুখ ধুতে গেছে। এদিকে আমি শাড়ি পরছি, সাথে হালকা সাজগোজ। এর উপর এখন আবার বোরকা পরব। বোরকাটা দড়ি থেকে টেনে গায়ে জড়াতে যাব, তখন অমিতের ফোন বেজে উঠল। আমি তাকিয়েও আবার ফিরলাম, বোরকা পরে হিজাব হাতে নিলাম। এত মধ্যে আবার ফোন আসলো। আমি ওনাকে বাইরে ডাকতে চেয়েও না ডেকে ভাবলাম রিসিভ করে বলে দিই উনি ঘরে নেই, আসলে ফোন দেব, এটা ভেবেই রিসিভ করলাম। কিন্তু কিছু বলার আগে একটা পুরুষ কণ্ঠে ওপাশ থেকে কে জানি বলে উঠল, অমিত, তোর আগের বউ যে সুমনা, হ্যাঁ তো তোর বিয়ার খবর পাইয়া খুব ক্ষিপ্পা গেছে, আজকে মনে আইতাছে। এই নয়া দেশে আইলো কবে, খবর পাইলাম না তো। এই কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো, তবুও কাপা হাত কাপা গলায় বললাম, হে রাইতে দিন। আমার কণ্ঠ শুনে লোকটা সাথে সাথে কেটে দিল। আর ফোনটাকে বিছানার উপর রাখার পরেই অমিত রুমে প্রবেশ করল। আমি হিজাবের পিন লাগাতে লাগাতে বললাম, আরে জানেন আমার সতীন সুমনা আইতাছে আজকা। এটা বলার পর আয়নার মধ্যেই আমার পানি ভর্তি ঝাপসা চোখ দেখতে মুহূর্তে অমিতের মুখ অগ্নিমূর্তি ধারণ করেছে। নিজের পূর্ব বিয়ের প্রসঙ্গটা সামনে এলে অমিত রেগে যায়। এই যেমন এখন তার আগুন চোখ দেখে মনে হচ্ছে মুহূর্তে আমাকে ভস্ম করে দিবে, তবুও সত্যি স্বীকার করবে না। আচ্ছা, উনি পুরো বিষয়টা বুঝিয়ে বললেও তো পারে, তাই না? শুধু শুধু খারাপ আচরণ করতে থাকে কেন? কেন উনি এত অস্বাভাবিক?
তবে আজকের এই ঘটনার পরে কিভাবে অমিত সুমনাকে অস্বীকার করবে জানি না। শুধু আমাকে একটা বিষয় ভাবাচ্ছে, সেটা হলো উনি কি কখনো সুমনা নামক মহিলার উপর নিজের এমন খারাপ আচরণ দেখায়নি? তবু এখানে আসার মতো দুঃসাহস করলো কি করে? সুমনা এসেই বা অমিতের সামনে দাঁড়াবে কিভাবে? সেই পরিমাণ সাহস কোথায় পাবে সে? অমিতই বা কেন এই বিয়ের নাম শুনলে রেগে যায়? এদিকে অমিত আমার মুখে সুমনার আসার কথা শুনে রাগে শেষ চূড়ান্তে পৌঁছে গিয়েছে। সাথে সাথে রুমে এসে খপ করে নিজের মোবাইলটা হাতে নিয়ে বলল, এত সাহস তোমার? আমার মোবাইলের কল রিসিভ করো। আমি মুখ ঘুরিয়ে ওনার দিকে ফিরে বললাম, হ্যাঁ করেছি তো। কইছি দুজন একলগে মিলেমিশে এক স্বামী সংসার করুন। একদম বইনের লাহান গলায় গলায় ভাবলিয়া চল। আমার কথা শুনে অমিতের নাক রাগে ফুলে উঠল। চোখে সাদা অংশ অদ্ভুত রকম লাল হয়ে গেছে। সাথে সাথে উনি নিজের হাতে থাকা মোবাইলটা তীব্র রাগের সাথে মেঝেতে শক্তভাবে নিক্ষেপ করল। সাথে সাথে ভেঙে গুঁড়ো হলো। তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে মাটির টপটা তুলে আয়নায় জোরসে ছুঁড়ে মারল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ভেতরটা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। তবে যা ভেবেছিলাম তা হয়নি। আয়নার মাঝ বরাবর ফেটে গেলেও ভেঙে পড়েনি। কিন্তু উনি এটা কি করে বসলো? একটাবার কি ভাবা উচিত ছিল না আয়নাটা তার নয়? নিজের মোবাইল ভেঙেছে ভালো কথা, আরেকজনের জিনিস কেন ভাঙবে? আমার সারা শরীর কম্পনে বেগতিক হয়ে উঠছে। আর উনি এটা ভেঙেও বিছানায় বসে রাগে ফুঁসছে। পারলে হয়তো আমাকে ছুঁড়ে মারত, কিন্তু সে জেদটা অন্যভাবে দেখিয়েছে। আমি চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেলাম। এখানে থাকলে আর কি জানি ভেঙে ফেলে, তাই তাড়াতাড়ি এই বাড়ি ছাড়তে হবে। আমার রুমের দিকে গেলাম। আমার কাছে গিয়ে কান্না আড়াল করার চেষ্টায় বললাম, আম্মা আমরা যাবো এখন। আর ওই রুমের আয়না ভাঙ্গা গেছে। ভুল করে আমার হাত ছিটকা ফুলের ভারী টপটা যে আয়নাতে ধাক্কা খাইছিল তাই অনেকটা ফাইটটা গেছে। মন খারাপ করো না, এটা লইকা আয়নাটা আব্বারে বইলা বদলায় ফেলবো না। আম্মার চোখের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে তাকালো। আমি বুঝতে পারছিলাম অজুহাতটা আম্মার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। হবে বা কি করে? টপ ছিটকা আয়নায় পরে কিভাবে? আমি গুছিয়ে মিথ্যাটাও বলতে পারিনি। তবে আম্মা কোনো প্রকার শব্দ করল না। উনিও তো জানে কেমন মানুষের কাছে মেয়েকে তুলে দিয়েছে। মুখ ভার করে বলল, আচ্ছা যা, সাবধানে চলিস, বইজা থাকিস। আমি গিয়ে ব্যাগ হাতে তুলে নিলাম। আমি তো বড় ব্যাগটা হাতে নিল। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। আম্মা পেছনে দাঁড়িয়ে আছে। আম্মাকে অমিত বলে বের হয়নি। তবু আম্মা নিজে থেকেই বলল, বাজান মায়াটা ছোট তো, অন্যায় করলে বুঝায়েন, ভালো থাকেন, আবার তাড়াতাড়ি আইয়েন। অমিত আম্মার দিকে ফিরে শুধু মাথা নাড়ল একটু, এরপর আমাকে ফেলেই সামনে হাঁটতে লাগলো। আব্বা ক্ষেতের কাজে গেছেন, ভালোই হয়েছে। নাহলে আমার সাথে আব্বা আমার যাত্রাকালে আবার আমার বরের রুক্ষ ব্যবহারটা দেখত। ওনার সাথে একদম কথা বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। শুধুমাত্র ফোন রিসিভ করে আমার গরিব বাবার কেন আয়নাটা ভেঙে দিল? নিজের মোবাইলটাও ভেঙে ফেললো, সেটা বাদ দিলাম, কিন্তু একটু তো সেন্স ছিল না? কত কষ্টের টাকায় বাবা এটা আমাদের জন্য কিনেছিল। যখন ঘরে ফিরে দেখবে না জানি বাবার বুকটা কি ভয়ঙ্করভাবে জ্বলে উঠবে। সামান্য আয়নার জন্য না হোক আমার কথা ভেবে হলেও যন্ত্রণা অনুভব করবেন। এদিকে বাড়িতে গিয়ে চিৎকার করে অমিত বলল, আম্মা বাইরে আসো। রফিক কিছু বলেছে তোমারে? আমার শাশুড়ি অবাক চোখে বলল, না তো, কেটে কইব। অমিত ব্যাগটা নিচে ধপাস করে ফেলে দিয়ে বলল, ডেকে আনো রফিককে। ফোনের ওপাশে কে কথা বলে সেটা না শুনেই কেন তাড়াতাড়ি করে সব কথা বলে, সেটা শিক্ষা দিতে চাই। আনো ওরে, যাও যাও মা। আমার শাশুড়ি অমিতের ধমকে আর চোখে তাকাতে তাকাতে রফিকদের ঘরের দিকে যেতে লাগলো। আমি বিড়বিড় করে উচ্চারণ করলাম, সত্য কি গোপন রাখা যায়? অমিত আমার দিকে তাকিয়ে জোরে কিছু বলতে গিয়েও কেন জানি থেমে গেল। সরাসরি আমার উপর রাগ দেখায় না, এখনো দেখায়নি, শুধু ঘুরে ফিরে সব মিটিয়ে নেয়। আচ্ছা, এমনের কাছে কি এমন বাধ্যতার? সরাসরি কিছু বলে না কেন? এমন চরিত্রের মানুষ এইটুকু বিরক্তিকর ভালো মানুষ ধরে রেখে আর কি করবে? অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই মাথা নিচু করে রফিক এসে দাঁড়ালো। অমিত নিজের কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা তোর? হ্যাঁ? রফিক মাথা তুলে বলল, আমার পেছনে দেখুন। অমিত তাকালো, সাথে আমিও পেছনে তাকালাম। দেখলাম আটশাট পোশাকে আবৃত একজন সুন্দরী মহিলা হনন করে এগিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আমার শাশুড়ি বাধা দিচ্ছে, কিন্তু তার সাথে পেরে উঠছে না। অমিত চোখ নিচু করলো, হয়তো কি বলবে ভাবতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। অসম্ভব সুন্দর মেয়েটা। সেই কি তাহলে সুমনা?
মেয়েটা আমার কাছাকাছি এসে বলল, এই মুখ খুল তুই, আমি দেখতে চাই তুই কেমন সুন্দর। যার জন্য অমিত আমার শেষ কথাটা শুনল না, বলে আমার হিজাবটা টেনে খুলে ফেলল। এটা দেখে অমিত চোখ তুলে এক পায়ে গিয়ে বলল, যা কথা বলার আমার সাথে বলুন, আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে আপনাকে আমি এখানেই পুঁতে ফেলব। সুমনা হাসির তেরে বলল, জিডি করে আসছে, আমার কিছু হলেই তোমার 14 গোষ্ঠী জেলে পচে মরবে। অমিত আরেক পায়ে গিয়ে বলল, আপনার কোনো প্রকার ভয় আমাকে আগেও কাবু করতে পারিনি, এখনো কাবু করতে পারবে না, ফিরে যান ভালোই ভালোই। আমি অবাক হয়ে দেখছি অমিতের বদল রূপ, কত সুন্দর করে বুঝিয়ে কথা বলছে, তাও আপনি সম্বোধনে। কিন্তু মেয়েটা হুঙ্কার ছেলে বলে উঠল, এই মেয়েকে কেন বিয়ে করলে? তোমার হাঁটু সমান একটা মেয়েকে কিসে কম ছিলাম আমি? ওকে তো পিষে মেরে ফেলতে ইচ্ছে করছে। বলে সুমনা আমার দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু তার আগে অমিত সুমনার হাত ধরে ফেলল আর তার রাগটাকে কোনো রকম দাঁত খিচে আটকানোর চেষ্টায় বলল, সুমনা ম্যাম, আপনি কেন ভুলে যান ওটা কোনো বিয়ে ছিল না, শুধু একটা চুক্তিতে স্বাক্ষর ছিল। আপনিও তো মানেননি সেই বিয়ে, তাহলে পরবর্তীতে কেন অধিকার চান? এখন আমার বিয়ের পরে কেন আসলেন, যেখানে আপনার কোনো স্থান নেই? সব কিছু ছেড়ে চলে এসছেন আমি, আপনি থাকছেন না কেন? আর আমার স্ত্রীকে দ্বিতীয়বার তুই বলার সাহস করবেন না। তাকে আমি ভালোবাসি, তাই তাকে কোনোভাবে আঘাত করলে আপনাকে আমার আসল রূপটা দেখাবো, যা আপনি ছাড়া সবাই দেখেছে। আমি হাঁ করে শুধু শুনছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। অমিত আমাকে ভালোবাসি এই কথাটা বেশ জোরালো কণ্ঠে তার প্রথম স্ত্রীকে বলল, অথচ আমার কাছে এটা কি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বাক্য। অমিতের মতো ভালোবাসতে মানুষ জানে কিভাবে সম্ভব, কিন্তু এটা সম্ভব অসম্ভবের ফলাফল স্থির রেখে আমি শুনলাম সুমনা মেয়েটা তোড়জোড় করে বলছে, অমিত আমার হাত ছাড়ো। ঠিক আছে, আমি বাচ্চা মেয়েটাকে কিছু করব না, তুমি শুধু ওকে মুক্তি দিয়ে আমাকে স্ত্রীর সম্মানে মেনে নাও। অমিত সুমনার হাতটা ছিটকে ছেড়ে দিয়ে বলল, আরে মুক্তি তো আপনার প্রাপ্য ম্যাম, যা বউ আগেই দিয়ে এসেছে। আর চৈতে হলো আমার পাজর, নিজের জন্য হলেও ওকে যত্ন আগলে রাখতে হবে এবং সবকিছুর বিনিময়ে তাকে আজীবন আমার মধ্যে আবদ্ধ থাকতে হবে। আমি অবাক হয়ে শ্রবণ করে যাচ্ছি অমিতের মুখের অসম্ভাব্য কথাগুলো। ভেতরে চলছে একটা আশঙ্কাজনক পূর্ণতার ঝড়, অদ্ভুত সুন্দর সে অনুভূতি। কিন্তু অমিতের মুখে এমন কথা সুমনার গায়ে আরো আগুন ধরিয়ে দিল। সে ভয়ঙ্কর চোখ হাত দুটো নিষ্পিস করতে করতে আমার দিকে তাকালো, পারলে এখনই মেরে ফেলবে যেন। অমিত সুমনার সেই দৃষ্টিকে খেয়াল করে তাচ্ছিল্যের সাথে বলল, ওর দিকে এভাবে তাকাবেন না আপনি, আপনার কুদৃষ্টি আমার স্ত্রীর উপর না পড়ুক। এটা শুনতেই সুমনা কাঁদো কাঁদো চোখে অমিতের দিকে এগিয়ে গেল। আমি যা বুঝতেছিলাম সে অমিতকে জড়িয়ে ধরতে চাচ্ছে, কোনোভাবে হলেও মন গলাতে পারে কিনা। আমার ভেতরে তখনই কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম, সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু 10 সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম অমিত তার বাম হাত দিয়ে আমার মুখটা তার বুকের সাথে লেপ্টে ধরেছে। আমি আচমকা চোখ খুলে দেখলাম সুমনা ওনার কাছে আসার আগেই উনি আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন। সুমনা কয়েক পা পিছিয়ে গেল আর অমিত চোখ দুটো একটু নিচু করে আমাকে বলল, চৈতি, তুমি তাকাবি না ওইদিকে, এক অশুভ মানুষের অশুভ দৃষ্টি তোমার উপরে পড়েছে, সেটা আমি সামলাবো। বলে উনি আবার সুমনাকে বলল, আপনি শুনুন মিস সুমনা, পৃথিবী উল্টে গেলে অমিত কোনোদিন আপনাকে মেনে নেবে না, সে আপনি যাই করেন না কেন। অযথা সময় নষ্ট না করে চলে যান, এটা আপনার এবং আমার দুজনের জন্য মঙ্গলকর। আমার কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে। বিশাল দেহি মানুষটার বুক পর্যন্ত কোনো রকম আমার মাথা পৌঁছেছে। আমিও বাধ্যমের মতো মুখ গুজে আছি। প্রতিটি বাক্য উচ্চারণ করতে অমিতের বুকে যেন কম্পন হচ্ছে, তা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এমন অপূর্ব সুন্দর আশ্রয় জুটলে দুনিয়ার কোনো ভয় আমাকে গ্রাস করবে, আর কোনো অশুভ শক্তি আমাকে কাবু করবে। আমি তো সবচেয়ে বেশি নিরাপদ। এদিকে সুমনা আশেপাশে তাকিয়ে দেখলো কিছু দূরে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু কোনো এক অজানা ভয় কেউ কাছাকাছি আসছে না। সুমনা তাদের দূরে থাকা রহস্য ধরতে পারল না। এখানে আছে শুধু রফিক আর অমিতের মা। সে কিছুক্ষণ চিৎকার করে মানুষজন ডাকলো, কিন্তু কেউ আসলো না। যার দিকে উদ্দেশ্য করে ডাকতে চাইছে সেই সাথে সাথে উধাও হয়ে যায়। কে বা আসবে অমিতের ব্যাপারে নাক গলাতে? অথচ মেয়েটা এখনো বুঝতে পারছে না অমিত মানুষ হিসেবে কতটা নির্দয় আর খারাপ মেজাজের। সুমনা মানুষের সাহায্য না পেয়ে দিশা হারিয়ে ফেলল যেন। এবার সে আমার শাশুড়ির কাছে চলে গেল আর অনুনয় করে বলতে লাগলো, প্লিজ মা, আপনার ছেলেকে একটু বোঝান। শতক আমি তার প্রথম স্ত্রী ছিলাম, আমি
তখন ওকে বুঝতে পারিনি, ওর সাথে অনেক খারাপ করেছি, যার ফল এখন ভোগ করছি। প্লিজ শুধু একটা সুযোগ দিতে বলুন ওকে। আর আমাদের তো কোনো ছাড়াছাড়ি হয়নি, শুধু একটু দূরত্ব হয়েছিল। আমার শাশুড়ি ভয়ে জুবুথুবু হয়ে আছে, কেননা উনি জানেন যে ছেলে সুমনা কিংবা তার কোনো ইঙ্গিতে শুনলেই হুলস্থুল কাণ্ডতে চারপাশে আতঙ্কিত করে ফেলে। সে ছেলের সামনে এই মেয়ের সাথে কথা বলা বিপজ্জনক। সে মাকেও ছাড় দেওয়ার ছেলে নয়। কিন্তু সুমনার অনুরোধ থামছে না, হাতে কাঁধে হাত রেখে বলে চলেছে, মা একটা সুযোগ দিতে বলুন আমায়, আমাকে সাহায্য করুন। অমিত এবার আমার মাথা উঠিয়ে বিরক্ত চোখে একবার সুমনাকে দেখল, তারপর আমার হাত ধরে ঘরে নিয়ে চলল। সুমনা বাইরে আমার শাশুড়িকে এইসব বলার অবস্থায় যখন দেখলো আমাকে নিয়ে ভেতরে চলে যাচ্ছে, তখন সে দৌড়ে ভেতরে আসতে চাইল, কিন্তু অমিত গিয়েই সাথে সাথে দরজার সামনে দরজা বন্ধ করে দিল। আমি চাপা স্বরে বললাম, আম্মাই তো না। অমিত তার ঠোঁটে আঙুল দিয়ে বলল, একদম চুপ, তুমি কোনো কথা বললে খবর আছে। আম্মা বাইরে বসে ওই মহিলার কীর্তন শুনো। আমি এমন অবস্থাতে আমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেশ বুঝলাম। তাহলে এই মানুষটার ভালোবাসা শুধু আমার না, পূর্বে এই ভালোবাসার আর কোনো ভাগ হয়নি, শুধু একটা দুর্ঘটনা ঘটেছিল। অমিত ভেতরে এসে আমাকে ছেড়ে নিজের রুমে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে ভাবছি নিজেকে এখন এত সুখী মনে হচ্ছে কেন। ঘণ্টাখানেক আগেই না ওনার আচরণে আমি হু হু করে কাঁদছিলাম। আমার একটুও জানতে ইচ্ছে করছে না কিসের চুক্তিতে উনি প্রথমবার বিয়ে নামক কিছুতে আবদ্ধ হয়েছিল। শুধু মনে হচ্ছে আমি অপূর্ব নই। 1.5 ঘন্টা পেরিয়ে গেল। আমি ভেতরে এদিকে ওদিকে পায়চারি করছি, আর অমিত নিজের বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। একবার জানলা দিয়ে উকি দিয়ে সুমনাকে দেখার চেষ্টা করছি, আবার গিয়ে অমিতকে দেখছি। সুমনা উঠানে পা ছড়িয়ে বসে আছে। পাশে একটা শুকনো গাছের উপর আমার শাশুড়ি গাল হাত দিয়ে অন্যমনস্ক হয়ে আছে। রফিককে আশেপাশে দেখা যাচ্ছে না, বোধহয় চলে গেছে। 3 ঘন্টা চলে গেল, দুপুর হয়েছে। অমিতের আজকে দোকানে যাওয়ার কথা থাকলেও এই অবস্থায় যায়নি। এদিকে আম্মার কথা ভেবে অমিত উঠে বসল, আমার দিকে তাকিয়ে বলল, এখনো কি সে যায়নি? আর আম্মা? আমি মাথা নেড়ে বললাম, না এখনো যায়নি। আর আম্মা বসে আছে। অমিত হনহনিয়ে গিয়ে দরজা খুলে ডাকলো, আম্মা তুমি ঘরে আসো। আমার শাশুড়ি উঠে আসার আগে সুমনা দৌড়ে আসতে লাগলো। বারান্দায় পা রাখতে অমিত দরজার বাইরে কাঠের টুলটাকে একটা জোরে লাথি দিয়ে সুমনার দিকে ছুঁড়ে মারল। সুমনা তৎক্ষণাৎ সরে যাওয়ায় সেটা তার পায়ে পড়েনি, কিন্তু চোখ বড় করে তাকিয়ে আছে। হয়তো অমিতের এমন রূপ সে আগে আর দেখেনি। তবু সে ভয় না পেয়ে বারান্দায় উঠে এসে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আঘাত করতে চাইলে? আমি যার জন্য তোমাকে নির্যাতন মামলায় ধরিয়ে দিতে পারি জানো? অমিতের চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। সুমনার দিকে এগিয়ে এসে তার গালে সর্বোচ্চ শক্তিতে একটা থাপ্পড় মেরে বলল, যা গিয়ে মন চাই কর। সম্মানের স্থান রাখলি না তুই, আর নির্যাতন সেটা তো তুই করেছিলি আমার উপর পাক্কা 1.5 বছর। আমাকে অমানুষ বানিয়ে দিয়েছিস তুই। আমার এককালের কোমল হৃদয়টাকে পাথরে রূপান্তর করেছিস। তুই এখন অযথা নির্যাতন মামলা দিবি আমার নামে? এর একটা কারণ লাগবে না? আর আমিও মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে অন্যায় করেই ফাঁসি না বলেই গালে হাত বোলাতে থাকা সুমনার 2 গালের পরপরে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। ফর্সা লাল প্রথম থাপ্পড়ে লাল হয়ে গেলেও পরেরগুলোতে গালে রক্তের ছাপে স্পষ্ট হয়ে এলো। সুমনা কাঁদতে কাঁদতে বলল, তুমি অমিত না? সুমনার চোখে মুখে এবার ভয়ে স্পষ্ট, বিড়বিড় করে বলে যাচ্ছে, না না, আমি ভুল জায়গায় এসে পড়েছি। এটা অমিত হতে পারে না, কোনোভাবেই না। তার গালে অমিতের আঙ্গুলের ছাপ ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে, কিন্তু সে সেই আঘাতের দিকে ভ্রুক্ষেপ না করে বলেছে, আমি বিশ্বাস করি না এটা সে অমিত। প্লিজ আমাকে আমার আসল অমিতের কাছে নিয়ে চলো। পাগলের মতো সুমনা বিলাপ করছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তাকে ধরতে যাওয়ার সাহস পাচ্ছি না। আমার শাশুড়িও এখানে নীরব দর্শক। সুমনার প্রতি কোনো প্রকার দয়াশীলতার লেশমাত্র দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তিনি নিজেও সুমনার উপর ক্ষুব্ধ। হয়তো তার সম্পর্কেও উনি কিছুটা হলেও জানেন। তবে আমার কেন জানি মায়া লাগছে। কখনো সচক্ষে কারোর দ্বারা কাউকে আঘাত পেতে দেখিনি বলে হয়তো। একটু সাহস সঞ্চয় করে নিজের স্থির পাটা একটু বাড়াতে যাব তার আগেই অমিত তার হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে আমার বাহুতে ধাক্কা দিল। ইশারা করলো ভেতরে যেতে। তারপর আম্মাকে এক হাতে আর আমাকে অন্য হাতে ধরে ভেতরে ঢোকালো, আর দরজার 2 কপাটে ধরে বলল, আবার দরজা খুলে যদি আপনার মুখ দেখতে পাই তাহলে ভালো হবে না বলে দিলাম।
সুমনা চোখ তুলে বলল, এতক্ষণ কি আমার সাথে ভালো হয়েছে? অমিত বিরক্তিকর গলায় বলল, ভালো ভালো চলে গেল ভালোই হতো। বলে অমিত আওয়াজ করে দরজা বন্ধ করে দিল। ভিতরে গিয়ে বলল, চৈতি, খিদে পেয়েছে, খাবার দাও। আমি আমার দিকে তাকিয়ে বললাম, আপনি খাইবেন এখন? দুপুরের লাইন চাকি রাঁধছিলেন? আম্মা মাথা চেকে বলল, সকালে রান্না ভাত আর পুরি মাছের ঝোল, এসব অমিত খাইব নি? আমি ভিতরে আইতে পারলে তো এখানে রাঁধতাম। অমিত আমার দিকে তাকিয়ে বলল, যা আছে তাই দিক, সমস্যা নেই, তুমি অসাম্মা। আমার শাশুড়ি পেছনে একবার তাকিয়ে ভেতরে চলল। সুমনার কান্নার আওয়াজ ভেতর থেকে শোনা যাচ্ছে, কিন্তু অমিতের সেদিকে কোনো খেয়ালই নেই। চুপচাপ সুন্দর মতো খেয়ে রুমে চলে গেল। এদিকে এতক্ষণ সুমনার ব্যাপারে জানার ইচ্ছে কম থাকলেও এখন কেন জানি অমিতের ব্যাপারে জানার ইচ্ছা তীব্র হয়েছে। ওর খারাপ চরিত্রের সূচনাটাকে কেমন যেন গোলমাল মনে হচ্ছে। নিশ্চিতের জন্মগত নয়, কোনো কারণে সে এমন রূঢ় মানসিকতা হয়েছে। সেটার পেছনে যে সুমনার হাত আছে সেটা আমি বুঝতে পারছিলাম। তাই খুব জানতে ইচ্ছে করছে পুরো ব্যাপারটাকে, কিন্তু এই ব্যাপারে অমিতকে প্রশ্ন করা যাবে না। একে তো সুমনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, অন্যদিকে ওনার আবার সকাল থেকে মেজাজ গরম হয়ে আছে। আমি এদিক ওদিক ঘুরতে থাকলাম। গ্রামের বাড়িগুলোতে দিনের বেলা সামনের দরজা বন্ধ থাকলে দম বন্ধ লাগে, মনে হচ্ছে কবরে আছি। একে তো চৈত্র মাস, তপ্ত রোদ্দুর, সেখানে আবার বৈদ্যুতিক আলোয় ঘরবন্দি। এই আলোটা দিনের বেলা চোখের জন্য ঠিক পোষায় না। সুমনার ব্যাপারে আম্মা কিছু জানতো কিনা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কিন্তু ওনার বেরসিক গম্ভীর মুখ দেখে সেটা করতে ইচ্ছে হচ্ছে না। কি নাকি জবাব দিয়ে বসেন। আমি খেয়াল করছিলাম অমিতের চেয়ে উনি বেশি গাম্ভীর্য ভাব করে আছেন। আমি কয়েকবার সুমনার গুনগুনিয়ে কান্না শুনলাম, তারপর কোনো উপায়ন্তর না দেখে ভাবলাম অমিতের কাছে যাই। আমি আমার শাশুড়ির রুম পেরিয়ে যেতে চাইব, তখনই উনি আমাকে ডেকে বললেন, বউ ভেতরে আইও। আমি যেতে উনি বললেন, যদি জানো সুমনা কেডা? আমি উৎসুক দৃষ্টিতে বললাম, না কেডা? তিনি বললেন, সুমনারে অমিত ক্যারে আপনি আপনি কইয়া ম্যাডাম ডাকতেছিল সেটা জানো? আমি একটু ভেবে বললাম, মালিক আসছিল না কিতা? উনি হেসে বললেন, না, মালিকের মাইয়া আসিল। আমি অবাক হয়ে বললাম, উনি তো বাঙালি। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, এরাও প্রথম প্রবাসী আসিল, তবে মেলা আগেই ওইখানকার নাগরিকত্ব পাইয়া গেছে। মেলা বড়লোক, মেলা মানুষ ওদের ওইখানে কাম করে। এই কথা শুনে আমি চমকে উঠলাম, কি বলে এসব? এমন একটা মেয়ে এমন জায়গায় এসে কান্না করছে। আর অমিত, এ তো মারাত্মক, কতটা নির্দয় ব্যবহার দেখাচ্ছে। আমি আরও কিছু জানতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি বলল, আমারে তেমন কিছু জানেই নাই, অল্প অল্প হুনছে মাইন্ডসেট থেকে। ক্যারে জানি মনে হয় ওর সাথে খুব খারাপ করছে। দেশের আউনের পরেও আমি আমার ছেলেরে চিন্তা পারছিলাম না। শুধু একবার জিগাইছিলাম, তুই নাকি বিয়া করছিলি? অমিতের ডাইনিং টেবিলটা উল্টাইয়া নিচে ফেলাইয়া কইছিল, আর একদিন বিয়া করছিলি শব্দটা কইলে হের বানানো ওই বেটাটা নিজে হাতে কোপাইয়া ভাঙ্গা নাকি বাড়িতে যাইব গা। আগের বিয়ার কথাটা কইলেই অমিত নিজের হুশ হারাইয়া ফেলে। এটা শুনে আমি যেন কি একটা ভাবলাম। তারপরে বললাম, আম্মা আপনার মোবাইলটা একটু দেন না, বাড়িতে ফোন দিব। উনি হাত বাড়িয়ে ওনার বাটন মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি আব্বার নাম্বারে ফোন লাগালাম। জানি আব্বা ক্ষেত থেকে না ফিরে থাকলে মোবাইল আম্মার কাছে আসে। রিং বাজার কিছুক্ষণ যেতে আম্মা রিসিভ করে বলল, হ্যালো। আমি আস্তে আস্তে বললাম, আম্মা আমি চৈতি, নাফিস কি ঘরে আইছে? আম্মা বলল, হ একটু আগে আইছে, এনে আছে। আমি আমার শাশুড়ির দিকে একবার তাকিয়ে বললাম, আম্মা এর কাছে একটু দিবা? আম্মা নাফিসের কাছে দিতে চাইলে সে বারণ করলো, কিন্তু আম্মা জোর করে ওর হাতে দিল। আমি বেশ ইতস্ততা জমিয়ে বললাম, নাফিস বিদায়ের দিন তো দুলাভাই যে তোর দিকে থালা ছুটছিল, তখন কি তুই কিছু কইছিলি? নাফিস রাগের সাথে বলল, না কিছু কইনি। আমি আবার বললাম, মনে করে দেখ। নাফিস 10 সেকেন্ড পর বলল, হ কইছিলাম, নিজের বিয়াতে যেমনে খাইতেছেন, জামাই বেশটারে তো নতুন লাগতেছে না? আর এইটার বলার লগে লগেই স্প্রে মারছিলাম। আমি বিরাট এক দম নিয়ে বললাম, বুঝলাম। ক্যারে এ কাম করছিলি তখন? নাফিস আর কিছু বলার আগে আমি কেটে দিলাম। অমিত যে কোনো ক্রমে সুমনার কথা মনে হলেই রেখে চাই, তাহলে নাফিসের সাথে খারাপ আচরণ করার কারণ এইটাই ছিল। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়েছিল। দুজনের কথাটা বিষয়টা বুঝে নিয়েছে, তার প্রশ্ন করেনি। আমি এরপর অমিতের রুমে গেলাম। অমিত ঘুমাচ্ছে। এখন তাকে তুলনামূলক শান্ত লাগছে। না, সুমনার নাম শুনে রেগে ওঠা মানুষটা বাইরে সুমনারে রেখেও যে এতটা আরাম করছে সেটা জটিল বিষয়।
আবার এমন হতে পারে সুমনাকে এই অবস্থায় দেখে ওনার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছে, একটা প্রতিশোধ পরায়ণ অনুভূতি যাকে বলে। আমি কিছু না বলে পায়ের দিকে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে রইলাম। রাত 9টা, এখনও দরজা খোলা হয়নি। সুমনা দরজা থেকে যায়নি, আর ওকে সাহায্য করতেও আশেপাশের কেউ এগিয়েও আসেনি। কেউ যে আসবে না সেটা আমরা সবাই জানি। আমরা 3 জন খেতে এসেছি। দরজার ওপাশ থেকে এদিকে আমার অস্তিত্ব বুঝতেই সুমনা জোরে জোরে কাঁদতে থাকলো। খাওয়ার মধ্যে সময় সুমনা বলতে লাগলো, সারাদিন ধরে উপোস আমি, একটু খাইতে দাও আমি। আমার মতো তুমি আমার উপর এতটা নির্দয় হও না, এমন করলে আমি বাঁচব না। অমিত কানেই নিচ্ছে না এসব। খাওয়া দাওয়া শেষ, আমি টেবিল গুছাচ্ছি, আর অমিত রুমে চলে যাবে এমন সময় সুমনা জোরে জোরে বলল, অমিত জানো ও মারা গেছে। আমার ছেলে আমার উপর অভিমান করে চলে গেছে, আর আমার স্বামীও। অমিত এটা শুনতেই চকিত চোখে দরজার দিকে তাকালো। আমিও আটকে উঠলাম। ছেলে মানে? অমিত আমার দিকে তাকিয়ে দেখলো মুহূর্তে আমার চোখে জলে চিকচিক করছে। কি যেন বুঝে সে আমার মাথায় হাত রাখলো, আর আস্তে আস্তে বলল, ওহম সুমনার অবৈধ সন্তান ছিল, যার দায়ভার চাপানো হয়েছিল আমার উপর। সুমনার অবৈধ সন্তানের দায়ভার অমিতের উপর চাপিয়ে দিয়েছিল। কথা শুনতে আমার বুক আরো বেগতিক রকম ধুকধুক করে উঠল। আমি মাথা তুলে অমিতের দিকে তাকিয়ে আছি। অমিত একটা হাত দিয়ে মাথায় হাত বোলাচ্ছে আর আশ্বস্ত হওয়ার ইশারা করছে। বাইরে থেকে সুমনা এখনো বলছে, অমিত তুমি শুনতে পাচ্ছ? শুনছো আমার ওহম আমাকে ছেড়ে চলে গেছে? তোমার চলে আসার কয়েক মাসেই যে আমাকে পুরোপুরি একা করে চলে গেল। সবাই আমাকে একা করে দিচ্ছে কেন? অমিত কোনো শব্দ করছে না, দরজায় দাঁড়িয়ে শুনছে। হাতটা এখনো আমার মাথা থেকে সরায়নি। সুমনা দরজায় হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কাচ্ছে আর বলছে, আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। অমিত এটা শুনতেই পা সরালো, আমার মাথা থেকে হাত সরিয়ে বলল, রুমে চলো চৈতি। আমি কৃতজ্ঞতার সহিত বললাম, কই থাও আমার সাথে? অমিত একটু চোখ ঘুরে বলল, জেহান ইচ্ছা, তবে চাইলে আমার সাথে আসতে পারো, বলে হনহন করে চলে গেল। আমি আমার রুমের দিকে একবার তাকালাম, তারপর তাকালাম অমিতের চলে যাওয়ার দিকে, তারপর ধীরে ধীরে ওনার পিছু নিলাম। অমিত ভিতরে গিয়ে পাখা অন করে ফ্লোরে বসে পড়ল। আমি রুমে যেতে অমিত মৃদু হাসলো। আমি প্রথমবারের মতো অমিতের মুখে হাসি দেখলাম, একটা স্বচ্ছ নির্মল হাসি। আমি গুটিসুটি পায়ে ভেতরে গিয়ে ওনার থেকে একটু দূরত্ব নিয়ে বসলাম। আমি বসতেই অমিত বিছানার দিকে তাকিয়ে বলল, খাট থেকে একটা বালিশ দিবে? আমি আবার উঠলাম, সাইডের বালিশটা ওনাকে দিয়ে আবার বসলাম। অমিত আমার দিকে তাকিয়ে নিচে শুয়ে পড়ল। ওপরে ঘূর্ণায়মান ফ্যানটার দিকে এখন তার নজর। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে অমিত চোখ ফিরিয়ে বলল, ওপরে চলে যাও তুমি। আমি আস্তে আস্তে বললাম, আপনি এখানে থাকবেন? অমিত এবার দাঁত বের করে হাসলো। ভয়ঙ্কর সুন্দর তার হাসি। বিয়ের পর আজই তাকে হাসতে দেখলাম আমি। সে হাসতে হাসতে বলল, আমার এত ভালো লাগছে কেন বলতে পারো? আমি মাথা নাড়িয়ে বললাম, না কেন? অমিত হাত বাড়িয়ে বলল, এখানে আসো। আমি হাসি মুখে ওনার কাছে গেলাম। উনি আমার ডান হাতটা ধরে নিজের বুকের উপর রাখলেন, আর উপরে তাকিয়ে হাসতে হাসতে বললেন, প্রকৃতির অপূর্ব সুন্দর প্রতিশোধ দেখে। আমি চুপ করে রইলাম। অমিত ভ্রুকুচকে বলল, আমাকে তুমি অনেক ভয় পাও। আমি এবার হেসে ফেললাম। ভ্যাবাচাকা খেয়ে খেতে বললাম, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। অমিত আমার হাতটা ছেড়ে তার সেই হাতটাই ফ্লোরে ছাড়িয়ে দিয়ে বলল, এখানে মাথা রাখো, তোমাকে আজ গল্প বলবো, আমার গল্প। আমি ডানে বাই না থেকে খুশির সাথে ওনার হাতের ওপর মাথা রাখলাম। অমিত একবার আমার দিকে তাকিয়ে আবার উপরে বরাবর তাকালো। একটু দম নিয়ে বলতে লাগলো, কোনো রকম খেটে খাওয়া পরিবারের সন্তান ছিলাম আমি। আমার আর আমার বোনকে ছোট রেখে আমার বাবা মৃত্যুবরণ করেছিলেন। তখন আমার বয়স মনে হয় 10 কি 11। আমার বোন অরুণার বয়স তখন 4 কিংবা 5 হবে। দরিদ্র পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন যখন বিলীন হয়ে যায়, তখন পরিবারের বাকি মানুষগুলো বুঝতে পারে জীবন আসলে কি। আমরা বুঝতে পারছিলাম। বাবার মৃত্যুর কয়েকদিন পাড়া প্রতিবেশীরা আমাদেরকে দয়া করেছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতে টের পেলাম সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। রোজ রোজ কে দয়া করবে? স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা অনাহারে মারা যাব। ঘরে চাল নেই, বাজার করার মতো টাকা নেই। আমাদের জগৎ থেমে গিয়েছিল, কিন্তু পেট তো আর থেমে যায়নি। সেদিন সারাদিন আমরা উপোস ছিলাম। বিকেলে শুনলাম পাশের গ্রামে মিলাতের পর ফিরনি দেবে। ছুটে গেলাম সেখানে না খেয়ে পলিথিনে করে নিয়ে আসলাম ঘরে। 3 জন মিলে সে খাবারটুকু দিয়েই রাত পার করলাম। আম্মা চাইছিল মানুষের বাড়িতে কাজ করবে, কিন্তু আমি দেইনি। বলেছিলাম একজন পুত্র থাকতে মা কেন বাইরে কাজ করবে?
মা অসহায় ছিল তখন। পরের দিন সকাল থেকেই ঘুরতে থাকলাম কিভাবে ভিক্ষা ছাড়া কয়েকটা টাকা আয় করে কিছু খাবার কিনতে পারবো। ঘুরতে ঘুরতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। হঠাৎ শুনলাম মেম্বার বাড়িতে দিঘি কাটছে। সিদ্ধান্ত নিলাম মাটি কাটবো। চলে গেলাম সেখানে। প্রথমবার এইটুকু উঠতে বাচ্চা আমি হাতে কোদাল তুলে নিলাম। আমার কাজ কারোর পছন্দ হচ্ছিল না। সারাদিন কাজ করে আবার তুলনায় সেদিন অর্ধেক টাকা হাতে ধরিয়ে দিয়েছিল মেম্বার সাহেব। তা আমি খুশি ছিলাম। বাজার থেকে 1 কেজি চাল আর ডাল নিয়ে ফিরলাম। আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম সেদিন খুব কাঁদছিল আম্মা। তখন যাবতীয় চিন্তা ছেড়ে দিয়েছিলেন আমার উপরেই। আমি চারিদিকে কাজের জন্য হন্যে হয়ে ছুটে রইলাম। মানুষের জমিতে হাল চাষ, চারা বপন, ধান ভাঙা, ধান কাটার ও টুকটাক যত কাজ পেতাম সব করতাম। স্কুলে আবার ভর্তি হয়েছিলাম, ক্লাস করতাম না। রাতে অল্প স্বল্প পড়ালেখা করে পরীক্ষা দিতাম। একটা সময় মানুষের জমি রেখে কিংবা জমা রেখে ভাগে চাষ করতাম। পরিবার চালিয়েও টাকা বাঁচত তখন। পরবর্তীতে কিছু করার জন্য জমাতে লাগলাম। আমি 20 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছিলাম। অবশ্য 2বারে পাশ করতে হয়েছে। আগের বছর নির্বাচনীতে ফেল করাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। 8 থেকে 9 বছর বয়সে আমার অক্লান্ত রোজগারের সব বাড়তি টাকা আম্মার কাছেই ছিল। ম্যাট্রিক পাশের পর আম্মাকে জিজ্ঞাসা করলাম কত টাকা হয়েছে। আম্মা বলতে পারিনি, কারণ উনি শুধু টাকাই রেখেই দিতেন, কখনো হিসাব করতেন না। মজার ব্যাপার কি জানো চৈতি, সেদিন টাকাগুলো জীবনের সবচেয়ে বড় আনন্দের ধাক্কাটা খেয়েছিলাম। প্রায় 3 লক্ষ টাকা জমে গেছে। আম্মা মাটি নিচে একটা বাক্সে এগুলো রাখত। সেটাকে একসাথে দেখে আমার লোভ হলো দেশে না থেকে বিদেশে চলে যাওয়া উচিত, এতে ভালো উন্নতি করতে পারবো। আমি ওনার কথার মধ্যে বলে উঠলাম, 20-21 বছরে বিদেশে গিয়েছিলেন আপনি? না মানে হইতেছে আইসেন তো মাত্র কয়েক বছর হলো, অতদিন কি সুমনাদের বাসায় ছিলেন? অমিত আমার দিকে তাকিয়ে হাসলো। অপর হাতটা দিয়ে কপালে ছুঁয়ে বলল, হ্যাঁ, জীবনে 10 বছর বিদেশে কাটিয়েছি, তবে সুমনাদের বাসায় নয়। তারপর অমিত আবার বলতে লাগলো, তারপর আমি আম্মাকে বলে বিদেশে যাওয়ার জন্য মন স্থির করি। একটা কোম্পানিতে কাজ করার আশাতে ভিসা রেডি হয়। প্রথম 2 বছর কোম্পানিতে ছিলাম, কিন্তু বেতনে সন্তুষ্ট হতে পারছিলাম না। ড্রাইভিং শিখলাম, ইলেকট্রনিক্স নিয়ে প্রশিক্ষণ নিলাম। কোম্পানিতে থেকেও আমি ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করে বাড়তি অনেক টাকা আয় করতাম। গ্রামে 2টা জমিও কিনলাম। ভালো জায়গায় বোনের বিয়ে দিয়ে দিলাম। বোনের জামাইকেও বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে অবস্থানের 4.5 বছরের মাথায় শুনলাম একটা বাঙালি পরিবার ব্যক্তিগত এবং বিশ্বস্ত বাঙালি ড্রাইভারের সন্ধান করছে, যেটার বেতন আমার কোম্পানির চেয়ে দ্বিগুণ। ওভারটাইম কাজেরও দরকার নেই, আর সেখানে দিনের কয়েক ঘন্টা কাজ করলেই যথেষ্ট। তারপর কাগজপত্র আর বিভিন্ন জনের সাহায্য নিয়ে পৌঁছালাম সেখানে। আমি বেশ মনোযোগ দিয়ে সুমনার ব্যাপারে শুনতে কান পেতে আছি। অমিত বলছে, সেখানে গিয়ে বুঝলাম আমার কাজটা বেশ আরামদায়ক। শুধু বাড়ির লোকদের বাইরে যাওয়ার সময় হলেই গাড়ি বের করে নিতে হবে। সুমনা তখন ইউনিভার্সিটিতে পড়ছে, প্রায় শেষের দিকে ছিল তার পড়ালেখা। আমি প্রথম 2-1 বার যখন ওকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিলাম তখনও সবই ঠিক ছিল, কিন্তু কয়েকদিন যেতে বুঝতে পারলাম সে আমাকে ড্রাইভার হিসেবে মানতে পারছে না। নানা রকম অশ্লীল গালাগালি করছে। আসলে আমার জন্য প্রথম সে তার কাজগুলো করতে পারতো না। আমার তখন বেশ হজম শক্তি ছিল, সেটা এতটাই প্রবল যে সুমনার সব কুকুরটি নিজের চোখে দেখেও চুপ থাকতাম। ওর কয়েকটা ছেলে ফ্রেন্ড ছিল, আমার সামনে ওদের খোলামেলা চলাফেরা দেখতাম। ও নেশাও করত, তবু নিজের মতো করেই কাজ করছিল। মনে হতো আমার কাজটাই সব, ওদের যা ইচ্ছা ওরা করুক। একজনের সাথে সুমনার গভীর সম্পর্ক ছিল। বলতে গেলে আমি বুঝতাম ওদের সম্পর্কটা অতি জঘন্য ছিল। এসবের ভিড়েও 1 বছর পার হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন গাড়ি নিয়ে বাসায় ফেরার পথে সুমনাকে অনেক কাঁদতে দেখি। বিষয়টা তখন বুঝতে পারিনি, কিন্তু আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুতেই সুমনার বাবা আমাকে আধশো অবস্থায় গিয়ে একটা লাথি মারলেন। আমি হুড়মুড় করে উঠে বসার পরে কলারে ধরে এক নাগারে 10টা থাপ্পড় মারলেন। এতটাই জোরে থাপ্পড়গুলো দিয়েছিলেন যে উনি নিচে বসে পড়তে বাধ্য হন। আমি তখন অপরাধ বুঝিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে সুমনা প্রবেশ করে। যখন আমার কাচের পানির জগটা আমার মাথায় ছুঁড়ে বলল, ফকিনীর বাচ্চা, স্বীকার কর, এই সর্বনাশ করার পেছনে তোর স্বার্থ কি? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, তবে বুঝতে পেরে গিয়েছিলাম আমাকে কোথায় ফাঁসাতে যাচ্ছে। চৈত্র মাস পেরোনোর পথে, আর এই সময়কার সকাল বেশ বিস্ময়কর। শেষ রাত অবধি গরমের প্রভাব থাকলেও ভোরের দিকে মুগ্ধকর ঝিরিঝিরি বাতাস সবকিছু ভুলিয়ে দেয়। এই তো আমরা এই মুহূর্তে সবকিছু ভুলে গেছি। আমি তো ভুলে গেছি রাতের হাউমাউ করে কান্নাগুলো।
আমি আর অমিত জানলা দিয়ে ভোর দেখছি। এটা আমাদের একসাথে প্রথম সূর্যোদয়, সংসার জীবনের মাইল ফলকও বলা চলে, এবং ময়ও, যার সূচনা দুজনে একসাথে পা রেখেছি আর একসাথেই বেয়ে উঠব। নিজেকে কখনো এতটা সুখী মানুষ হিসেবে দেখতে পাবো কল্পনা করিনি। আমি বাইরে তাকিয়ে আছি আর অমিত আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি চললাম রান্নার আয়োজন করতে। এখনও সামনের দরজা খোলা হয়নি। আমার শাশুড়ি ধোয়ার কাজ করছে। আমি যেতে উনি বললেন, বউ, দরজা কি তা খুলতাম না? আমি মাথা নাড়িয়ে বললাম, উনি জানেন ভালা। আমার শাশুড়ি আর কিছুই বললেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করে করে তরকারি কাটলাম, রান্না করলাম, কিন্তু বাইরের কোনো সারা শব্দ পেলাম না। আগ বাইরে দরজাও খুলতে গেলাম না। 9টার দিকে অমিত খেতে আসলো। এসে সে চুপচাপ ছিল এমনও না, খেতে খেতে অনেক কথা বলছিল, কিন্তু তবুও আমরা সুমনার সারা শব্দ পেলাম না। খাওয়া দাওয়ার পরে অমিত বাইরের দিকে জানালা খুলে দিল। দেখলো বারান্দায় কাউকে দেখা যাচ্ছে না। এটা দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মনে হয় সুমনা চলে গেছে। চৈতি, আমি দোকানে যাব, দুপুরে আসব, কিছু হলে আমার মোবাইল থেকে কল দিও। আমি একটু দুঃস্থ হয়ে বললাম, আপনার ফোনটা তো ব্যাঙ্গা ফেলছিলেন, তাহলে কেমনে ফোন দিব? অমিত রুমের দিকে অগ্রসর হতে হতে বলল, কিনবো আর কি বাজারে গিয়ে, সিম তো ভেঙে যায়নি, আর নাম্বার আমার মোবাইলে সেভ আছে। আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। উনি রুমে গিয়ে তাড়াহুড়া করে শার্ট পরিধান করলেন। তারপর আমার মাথায় হাত রেখে মুচকি হাসির সাথে বললেন, ভয় পেও না, সুমনা আসলেও ভেতরে আসার সুযোগ দিবে না, দরজা বন্ধ করে রাখবে। আমি চুপচাপ সেটাতেও সম্মতি দিলাম। আমি দ্রুত পায়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বের হলো। সুমনাকে আশেপাশে দেখা যাচ্ছে না, আর পেছনে তাকিয়ে বলে দিল, দরজা বন্ধ করে দাও। আমি ওনার যাওয়ার শেষ দৃশ্য পর্যন্ত দরজা বন্ধ করব না বলে দাঁড়িয়ে রইলাম। আমি তাড়াল হতে আমি হাসি মাখা মুখটা মলিনতার চাদরে ঢেকিয়ে দরজা বন্ধ করতে যাব, তখনই আমি আটকে উঠলাম। সুমনা তো আমার সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এত দ্রুত কোথা থেকে বের হলো? আর সে কি অমিতের যাওয়ার অপেক্ষা করছিল নাকি? আমি বুঝতে পারলাম না। আমি অমিতের কথা মনে হতেই দরজা বন্ধ করতে যাব, তখন সুমনা দরজা ঠেলে জোর করে ভেতরে প্রবেশ করে ফেলল। কারো বাধাকে পরোয়া না করে একদম রান্নাঘরে ছুটে গেল। আমি বড় বড় চোখ করে ওর পিছু নিচ্ছিলাম। সুমনা নিজে নিজেই হাঁড়ি পাতিল ঘেঁটে খাবার খেতে শুরু করলো। 10 দিনের অনাহারির ন্যায় তার খাবারের ধরন। আমি কোনো বাধা দিতে পারলাম না। আম্মাও চুপ করে আছে। ওর খাওয়া শেষ হতেই সে একটা বিশাল ঢেকুর তুলে বলল, অল্পের জন্য বেঁচে গেলাম, মরে যাচ্ছিলাম আমি। বলে সে আবার অদ্ভুতভাবে ডুকরে কেঁদে উঠল। কান্নার মধ্যে বলতে লাগলো, আমি 1.5 দিন কিছু না খেয়ে এমন পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তাহলে অমিত 4.5 দিন কিভাবে ছিল? আমি চুপ করে দেখছি আর শুনছি, কিন্তু সুমনার এই কথায় আম্মা অবাক হলেন। ওর কাছে বসে জিজ্ঞাসা করলেন, আমার অমিত 4.5 দিন না খেয়ে আসছিল মানে কি তা? সুমনা কাঁদো কাঁদো চোখে বলল, আমি ওকে খেতে দেইনি, ওর রুমে তালা মেরে চলে গিয়েছিলাম। আমি সব কিছু জানি, তাই কোনো প্রশ্ন করছিলাম না। কিন্তু আম্মা এসব শুনে ভরাক্রান্ত হয়ে উঠলেন। উল্টে আবার প্রশ্ন করলেন, ক্যারে দরজা বন্ধ করে রাখছিলা, ক্যারে কই গেছিলা? সুমনা চোখ তুলে বলল, হৃদের জন্য। সেবার বাবা মা দেশে আসছিল 1 মাসের সফরে। আমি প্রতিদিন লুকিয়ে হৃদয়ের কাছে যাওয়ার জন্য প্রয়োজন বোধ করছিলাম না, তো অমিতকে আমি আটকে হৃদের বাসে চলে গিয়েছিলাম। আম্মা আস্তে আস্তে বলল, হৃদ কেডা? সুমনা চোখের পানি মুছতে মুছতে বলল, ওহমের বাবা। আম্মা আবার প্রশ্ন করলেন, তাহলে অমিতের লাগে বিয়ে হয়েছিল? সুমন একটু হাসার চেষ্টায় বলল, হ্যাঁ, তার 2 মাস আগেই বিয়ে হয়েছিল। ওহমের বাবা আর দায়ভার চাপিয়ে দিয়েছিল অমিতের ওপর, কারণ হৃদ বাচ্চা দায় নেবে না এবং বিয়ের জন্য সময় চাই 4 বছর। কিন্তু আমি ওহমকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। সেটার জন্য বুদ্ধি পেলাম আমাদের ঘরের সহজ সরল ড্রাইভারের ওপর চাপিয়ে দেয়াকে। কেননা ড্রাইভারকে বিয়ে করা না করা তো সমান, কেননা সে আমাদের কথার গোলাম। আর মনে হলো এটা করলে আমি হৃদকে পাবো, সন্তানও বাঁচবে। আর হৃদ তো জানেই ওহম তার সন্তান। পরে যখন ওর বিয়ের অবস্থান পাকা হবে, তখন অমিতকে একটা সাইনে আজীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যাব হৃদের কাছে। বাবা অমিতকে এই অপরাধে অনেক মেরেছিল, তার সাহসের উপর ক্ষিপ্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন দরিদ্রতা ছাড়া ওর মধ্যে খারাপ কিছু তো দেখিনি। কিন্তু আমি মানিনি। আমার অত্যাচারে অমিত জর্জরিত ছিল। বাসে ছিলাম আর ওর উপর কোনোভাবে আঘাত করিনি এমন একটা দিনও ছিল না। চাচ্ছিলাম এবার একেবারে সরে যাক। বাচ্চা দায় ভারে তো আমাকে জবাবদিহিতা করতে হবে না। অমিত সব সহ্য করেও কেন জানি ছিল। ওর বেতন কমিয়ে দিলাম, খাবার ঠিকঠাক ছিল না,
আঘাতেই আছে। আর আমি ব্যস্ত ছিলাম হৃদকে নিয়ে। কিন্তু বাচ্চা ডেলিভারির 4 মাস আগে থেকে হৃদের সাথে দেখা হওয়া বন্ধ হয়ে যায়। আর আমি বিরক্ত হতে থাকি অমিতের উপর। ওর সাথে খারাপ আচরণের পরিমাণ যেন কয়েক গুণ বেড়ে যায়। এর অবশ্য কারণ ছিল, সেটা হলো আমি শুনেছিলাম হৃদ অন্য কারোর সাথে ঘোরাফেরা করছে, আমার খোঁজ খবরও নিচ্ছে না। এটুকু বলার পরে আমার শাশুড়ি কানের দিকে এলোপাতের একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়ের ঝাঁকিতে অর্ধেক চলে এসে তার মুখে ঢুকে গেল। সুমনা তবুও স্বাভাবিক চোখে তাকালো। আমার শাশুড়ির নাকের ডগায় লাল হয়ে গেল। কাঁপতে কাঁপতে বললেন, অসভ্য, আবার বড় গলায় বলতেছি এসব। আমিও তো উত্তর মেলাতে পারি না। আমার ফুলের মতো ছোট্ট ছেলেটা হঠাৎ কাটাই রূপ নিল কেন? তারপর আবার বল, কি করছিস? তোকে পুলিশে দেবো আমি। সুমনা হাসলো আর তীব্র হাসির সাথে বলল, বহু শাস্তি পেয়ে গেছে আমি, আর কোনো শাস্তির পরোয়া করি না এখন। আমাকে হৃদয় ছেড়ে গিয়েছিল, আর এখন সেই এলোমেলো সময় অমিতের ওপর আর অত্যাচার করেছিলাম, আরও খারাপ আচরণের শিকার হচ্ছিল সে। কিন্তু অমিত তখনও ধৈর্যশীল ছিল ও ওহমের ঠিকঠাক যত্ন নিত। আমার যা যা লাগবে যখন লাগবে সবও এনে দিত এবং উপস্থিত রাখত আমার সামনেই। আমি ভেবেছিলাম অমিত সবসময় বুঝে এমন থাকবে। ভীষণ সস্তার অবহেলায় ওকে রোজ ক্ষতবিক্ষত করার মাঝে হঠাৎ একদিনে দেখলাম অমিতও নেই। অমিত কোথাও নেই। না না, তখন আমি অমিতের শূন্যতা বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম কয়েকদিন পরে মা যখন স্ট্রোক করে মারা গিয়েছিল, তখন আবার বাবাও সুন্দর মতো আরেকটা বিয়ে করে নিয়েছিল। দুনিয়ায় আমার বলতে আর আমি আর ওহম ছাড়া আর কাউকে দেখছিলাম না। ঘরে ভালো মতো ঠাঁই পাচ্ছিলাম না। ওই নতুন মায়ের সব খবরদারি চলতো। তখন শুধু মনে হতো অমিতের উপর করা প্রতিটা আঘাতের কথা। আমি রাত বিরাতে অমিতকে স্বপ্নে দেখে কেঁদে উঠতাম, তন্ন তন্ন করে খুঁজে চললাম শুধু প্রায়শ্চিত্ত করতে, কিন্তু ওকে আর পাইনি। আমার সে করুণ অবস্থায় আবার ওহম এক কঠিন রোগে আক্রান্ত হয়। কয়েকদিনে সে আমাকে ছেড়ে চলে যায়। শুধুমাত্র বাবা ছিল যেও কিনা থেকেও নাই হয়ে গেছে। নতুন মায়ের কথায় উঠবস করত। বৃদ্ধ বয়সে 25 বছরের মহিলা বিয়ে করেছিল যে। আমার চেয়েও ওই মহিলার বয়স কম ছিল। বাংলাদেশে এক প্রবাসীকে বিয়ে করেছিলেন। এদিকে অমিতের জন্য পাগলের মতো চারিদিকে ছুটতে লাগলাম, কোনো দিশা পাইনি। শেষ পর্যন্ত অনেক খোঁজ নিয়ে সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে আসব। মনে হচ্ছিল হয়তো অমিতের অভিশাপে আমি এমন অভিশপ্ত জীবনের সম্মুখীন হয়েছি। এখন তার পায়ে পড়ে যদি একটি করুণা পাই তাহলে আমি শান্তি পাব। কিন্তু এসে দেখলাম না, সব অন্যরকম হয়ে গেছে। অমিত আর অমিত নেই, একটা পাথর হয়ে গেছে। অবশ্যই এর জন্য আমি দায়ী। একটা ভালো মানুষের মস্তিষ্কে আমি কলুষিত করে ফেলেছি। ও আমাকে জীবনে গেলেও ক্ষমা করবে না, আর সেটা সারা রাত উপলব্ধি করে ফেলেছি আমি। বলেই সুমনা থামল। আমি আস্তে আস্তে বললাম, আপনাকে আবার দেখলে উনি কিরকম মাত্রায় রাগেন আল্লাহ ভালো জানেন। সুমনা আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, আমার গালে একটা হাত বোলালো। তুমি বড় ভাগ্যবতী। আমি আর অমিতের সামনে আসবো না, কেননা তার জীবনে দ্বিতীয়বার নরক বানানোর অধিকার নেই। না আছে তার সুখে অসুখে দাঁড়ানোর অধিকার। তবে ভীষণ লাগছে একটা সুখী সুন্দর সম্পর্ক দেখতে। ভালো থেকো চৈতি। ওকে বলো যেন আমাকে পারলে ক্ষমা করে। বলে সুমনা পেছনে তাকাতে তাকাতে ঘর থেকে বের হয়ে গেল। অমিতের মতো সেও বলল, দরজাটা লাগিয়ে দাও। আমি বাধ্যমতো দরজা বন্ধ করে দিলাম। আমার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখটা মলিন। আমি ওনার কাঁধে হাত রেখে বললাম, এটা কোনো বিয়ে আসছিল না আম্মা, এটা একটা অত্যাচার আসছিল। তাই এরপর যখন অমিতের এটা মনে হইতো তখনই রাগ্যা চাইতো। আম্মা মাথা চাকালো। দুপুরের দিকে অমিত আসলো, হাতে রক্তলাল 2টা জবা। দরজা খুলে দিতে অমিত 2টো জবাকেই আমার এক কানে কুচে বলল, আমার রাঙাবো। আমি মাথা নিয়ে হাসলাম। অমিত প্রশ্ন করেনি সুমনা এসেছিল কিনা, শুধু হাসি মুখে বলল, চৈতি খেতে দাও। আর শোনো, নাফিস সহ তোমাদের বাড়ির সবাইকে আজকে বিকেলে আমাদের এখানে নিয়ে আসবো। ওদের সবার দাওয়াত আজকে। আমি কোনো প্রশ্ন না করে হাসলাম, একটা সিন্ধু সুন্দর হাসি। শেষ হচ্ছে একটা মানুষের ভেতরকার উপত্যকাময় চৈত্র। সেখান থেকে শুরু হবে বৈশাখ, আর সাথে নতুনত্ব। একটা নির্মল নিষ্পাপ প্রাণীর পুনরায় সূচনা হচ্ছে। এখানে অনেক চৈত্র আসবে, তবে আর ভেতর ছুবে না, কোনো ভয়ঙ্কর উত্তাপ ছড়াবে না। প্রিয় লিসেনার, এই গল্পটি পড়ে বা আপনাদেরকে শুনে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে কখনো কাউকে অতিরিক্ত সন্দেহ করতে নেই। প্রথমে তার পেছনের গল্পটা শুনুন, তারপর তাকে সেই দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর
এরকম ধরনের গল্প আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন খুব দ্রুতই। সাথে ছিলাম আমি ইফতি এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন সাদাত ভাই। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।